দুটো ডিস্ট্রিক্টের সবচেয়ে লাল লাল ডিস্ট্রিক্টগুলোতে হচ্ছে সবচেয়ে বেশি অফিসিয়ালি ডকুমেন্টেড স্নেক বাইট, এই দুটো ডিস্ট্রিক্টের সবচেয়ে বেশি। একটা হচ্ছে দিনাজপুর, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর, একটা হচ্ছে বাঁকুড়া, ঠিক আছে। অরেঞ্জ গুলো হচ্ছে মাঝখানে আছে, তার মধ্যে আমাদের এই বীরভূম আছে, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আছে। রামপুরহাটকে আলাদা দেখিয়েছে কারণ ওটা একটা আলাদা হেলথ ডিস্ট্রিক্ট বলে ধরা হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা হেলথ ডিস্ট্রিক্ট বলে কনসেপ্ট আছে। তো আর হচ্ছে ওইদিকে তোমার নর্থ চব্বিশ পরগনা এবং বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট যেটা আর কি, এইগুলোতে মোটামুটি মাঝারি রকমের। কিন্তু এর মধ্যে অনেক ফেলাসি আছে, কারণ প্রচুর স্নেক বাইট হয় সাউথ চব্বিশ পরগনায়, সুন্দরবন এবং আশেপাশের অঞ্চলটাতে ভীষণ স্নেক বাইট হয়। আমার ধারণা ওগুলো অফিসিয়ালি ডকুমেন্টেড হয় না, যে জন্য ইট ডাজন্ট রিফ্লেক্ট হিয়ার। অ্যাকসেপ্ট। হ্যাঁ তারও বল। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। আমি একটু এতে আছি, বোলপুরে আছি, আমি তো শান্তিনিকেতন মেডিকেল কলেজে আছি, আজকে এখানেই থাকবো, আমাকে নাইট স্টে এখানেই করতে হবে। হ্যাঁ হবে না, সরি, থ্যাংক ইউ। বিশেষ করে সুন্দরবন অঞ্চলে স্নেক বাইটে প্রচুর প্রচুর লস অফ লাইফ হয়, বাট দ্যাট ডাজন্ট রিফ্লেক্ট হিয়ার, যেহেতু ওগুলো বেশিরভাগই অফিসিয়ালি ডকুমেন্টেড হয় না। আচ্ছা, কতগুলো খুব জেনারেল কথা বলিনি। সাপ তো সব শুদ্ধ, ধরো নন পয়জনাস আছে, পয়জনাস আছে জানো। পয়জনাস স্নেক পৃথিবীতে প্রায় 200 রকমের আছে, সেগুলো বেশিরভাগই আমাদের এখানে রেলিভেন্ট নয়, আমাদের দেশে পাওয়া যায় না। আমাদের দেশেও যেগুলো পাওয়া যায় সেগুলো ওয়েস্ট বেঙ্গলে বা আশেপাশে পাওয়া যায় না এরকম বেশিরভাগ। ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় এরকম সাপ, পয়জনাস স্নেক, মোটামুটি গোটা 10। হ্যালো বলুন। আজকে পাবেন না, কাল পাবেন। হ্যাঁ কাল পাবেন, কাল বুধবার, কাল পাবেন। আপনি শুধু রবিবার আর মঙ্গলবার ছাড়া যে কোনো দিন পাবেন। আচ্ছা, তো আমাদের এখানে কোন কোনগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা নাম জানো সেগুলো তো বটেই। গোখরো, কেউটে, শঙ্খচূড়। শঙ্খচূড় ইজ আ জাঙ্গল স্নেক, লোকালয়ে সাধারণত থাকে না, সুন্দরবনে প্রচুর আছে, আমাদের ডুয়ার্সের জঙ্গলগুলোতে প্রচুর আছে, ঠিক আছে। চন্দ্রবোড়া, এই চারটে হচ্ছে খুব কমন। আর কি, কমন ক্রেট যেটাকে আমরা চিতি সাপ বলি, আর একটা হচ্ছে কালাজ সাপ, কালাজ বা ওটার আরেকটা নাম আছে শাঁখামুটি, আরেকটা নাম আছে শিয়র চাঁদা, এই তিনটে নামেই দেখায়, সাধারণত কালাজ বলেই লোকে ডাকে। এইগুলো হচ্ছে আমাদের এখানে বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলে এগুলো হচ্ছে সিগনিফিকেন্ট। এখানে দেখো কোবরাস, কোবরা গ্রুপের মধ্যে হচ্ছে স্পেকট্যাকল কোবরা, নাজা নাজা, যেটা গোখরো সাপ যেটাকে আমরা বলি, অন্য নাম হচ্ছে খরিশো বলে নামের দিকে। এটাকে স্পেকট্যাকল কোবরা কেন বলে, ফোনার মধ্যে একটা চশমার মতো একটা সাদা এরকম দাগ থাকে। সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ান মনোক্লে, এইসব নামগুলো জাস্ট এই বাংলা নামগুলো মনে রাখলেই হবে। কেউটে, কিং কোবরা, কিং কোবরা হচ্ছে শঙ্খচূড়। কেউটে সাধারণত ঘরের আশেপাশে থাকে না, লোকালয়ের মধ্যে তোমার বাড়ির আশেপাশে গর্ত করে কেউটে বসে আছে এরকম কম হয়, হয় না তা না, কম হয়। মেনলি হয় গোখরো, বাড়ির মধ্যে, বাড়ির গর্তে টর্তে, রান্নাঘরে, বাথরুমে যে ধরনের বাগানে যে ধরনের সাপের গর্ত পাওয়া যায় সেগুলো সাধারণত গোখরো হয়, কেউটে কিন্তু অতটা বেশি হয় না। আচ্ছা, এটা হচ্ছে একটা গ্রুপ কোবরাস। আর একটা হচ্ছে ক্রেট গ্রুপ। ক্রেট গ্রুপের মধ্যে হচ্ছে আমাদের এই চিতিগুলো আসবে। এর মধ্যে প্রথমটা আছে কমন ক্রেট বাঙ্গারা সেরুলিয়াস, সেটা হচ্ছে কালাচ, কালাচ, কালাচিতি, দোমনাচিতি, শিওর চাঁদা, এই চারটে নামই এগুলোকে ডাকা হয়। ব্যান্ডেড ক্রেট হচ্ছে বেঙ্গলি শাখামুটি, এটার মধ্যে ওই ঘরচিতিও বলে অনেকে, কালোর মধ্যে সাদা সাদা ব্যান্ড থাকে। থার্ড হচ্ছে ব্ল্যাক ক্রেট, ফোর্থ হচ্ছে ওয়াল স্টেন ক্রেট, এগুলো অতটা কমন নয়। তারপর কি কোরাল স্নেকস, কোরাল স্নেকস ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট ইজ রাসেলস ভাইপার, যেটাকে বাংলায় চন্দ্রবোড়া বলা হয়, ঠিক আছে। চন্দ্রবোড়া কোনটা, এই ওপরেরটা দেখতে পাচ্ছ, গোল গোল চাঁদের মতো রিং রয়েছে, ওটা হচ্ছে চন্দ্রবোড়া, ঠিক আছে।
বাকি যেগুলো আছে এগুলো কিন্তু ওটা হচ্ছে সেমি সেমি পয়জনাস স্নেক, যেগুলো কামড়ালে তোমার ঘা ফা হবে কিন্তু জীবনাশঙ্কা হবে না, এরকম কিছু মোড়া আছে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি সাপের শ্রেণী বিভাগ। জাস্ট জেনে রাখার জন্য, তোমার সাপ আইডেন্টিফাই করতে না জানলেও চলবে। গোসাপ যেটাকে বলা হয় মনিটর লিজার্ড, গোসাপ কোনো সাপ নয়, ইটস বেসিক্যালি রেপটাইল। খারাপ কিছু নয়, দেখে খুব ভয় লেগে যায় কিন্তু বেসিক্যালি হার্মলেস। খুব ভয় পেয়ে যদি তোমাকে কামড়েও দেয়, তোমার একটা ঘা হতে পারে, নন হিমিক আলসার, কিছুদিন যাবে তারপর সেরে যাবে। ওই এমনি খুব ভীতু প্রাণী। আমি কদিন আগেই ওই সোনারপুরের ওখানে রাস্তায় একটা দেখলাম, মানে গাদিগঙ্গার পাশ দিয়ে পাস করছে, প্রায় কুমিরের মতো সাইজ, এত বড় দেখে সামনে পেলে তুমি স্কুটার ফুটার নিয়ে উল্টে পড়ে যাবে ভয়ে। কিন্তু বেসিক্যালি আওয়াজ পেয়েই সঙ্গে না ক্রুজ করে গিয়ে একদম জলে জলে চলে গেল। তো এরকম আর খারাপ কিছু নয়। তক্ষক হচ্ছে ওটাও একটা টাইপ অফ রেপটাইল, গিরগিটির মতো দেখতে অনেক। আচ্ছা, আর কি স্নেক বাইট সম্বন্ধে দু একটা কথা বলার, স্নেক বাইট বলছি সরি, সি স্নেক সম্বন্ধে। সি স্নেকের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো চ্যাপ্টা হয়। আমরা এই সাপ যেগুলো দেখছি এগুলো ক্রস সেকশন নিলে এগুলো গোল, সি স্নেক বেসিক্যালি চ্যাপ্টা হয়। তার কারণ কি, জলের মধ্যে যে থাকে অনেক নিচেও যায়, জলের চাপে ওগুলো মানে ওটাকে উইথস্ট্যান্ড করার জন্য ওদের মানে অ্যাডাপ্টেশন হচ্ছে চ্যাপ্টা হয়ে যাওয়া। আর একটা কথা সি স্নেক সম্বন্ধে ভেরি ইম্পর্টেন্ট, মাথায় একদম সবসময় রাখবে, দে আর ভেরি পয়জনাস, দে আর মায়োটক্সিক। কামড়ালে একদম প্যারালিসিস হয়ে যাবে। বেশিরভাগ সি স্নেক বাইট থেকে কিন্তু মানুষ বাঁচে না। এটা মনে রাখা এই কারণে দরকার, আজকাল আমরা প্রচুর অনেক জায়গায় যাই, নানা রকম ওয়াটার স্পোর্টস করি। আমিও এই বুড়ো বয়সেও স্কুবা ডাইভিং করেছি, তোমরা নিশ্চয়ই করবে অনেকেই সারা জীবনে। জলের নিচে যাবে, বিশেষ করে কোরাল রিফ টিপ যেগুলো আছে আন্দামানে বিভিন্ন জায়গা হয়, এসব জায়গায় কিন্তু সি স্নেক থাকে। সাধারণত টেকনিশিয়ানরা সেরকম জায়গায় নিয়ে যায় না, গাইডরা নিয়ে যায় না, ওরা জানে কোথায় কি আছে না আছে। কিন্তু বাই চান্স যদি কখনো দেখতে পাও বা কি হয়ে যাবে, অলওয়েজ স্টিয়ার ক্লিয়ার অফ দ্যাট। কারণ কামড়ালে সেটা এতটাই সিভিয়ার বাইট যে অনেক সময় তুলে নিয়ে গিয়ে রেস্কিউ করে মানে প্রাইমারি কেয়ার দেওয়ার মতো পর্যন্ত সময় পায়, তারপর তার আগে পেশেন্ট সাকাম করে যায়। ঠিক আছে, এই দুটো কথা মনে রাখবে। এক নম্বর হচ্ছে চ্যাপ্টা হয়, যদি তোমাকে এক্সামিনার জাস্ট জিজ্ঞেস করে, তোমার জানার কথা মানে খুব ডিসক্রেডিট নয় যদি না বলতে পারো যে তুমি একটা এমনি স্নেক থেকে সি স্নেক কি করে তফাৎ করবে, একদম একটাই উত্তর স্যার, ফ্ল্যাট বডি নয়। আর এটা কেন খারাপ, এটা কি বেশি খারাপ, তুমি মায়োটক্সিক দিয়ে হয়, র্যাপিডলি ফেটাল, এর বেশি কিছু জানা দরকার। একটা স্নেক বাইট যখন, এবার আমরা সোজাসুজি স্নেক বাইটে চলে যাই। স্নেক বাইটে প্রথম কথা নন পয়জনাস বাইট, পয়জনাস বাইট, দুটোকে তোমার ডিফারেন্সিয়েট করার একটা ব্যাপার থাকছে। আমরা ছোট থেকে যেটা পড়েছি সাধারণ জ্ঞানের বইয়ে বলো বা এমনি বিজ্ঞানের বইয়ে বলো ইত্যাদি, যে স্নেক বাইট পয়জনাস বাইট হলে দুটো ফ্যাং মার্ক দেখতে পাবে, আর যে নন পয়জনাস অনেকগুলো বাইট দেখতে পাবে। এটা ভুলে যাও, এগুলো এখন আর নেই। যেমন ম্যালেরিয়া মানে ওই একদিন অন্তর জ্বর আসবে, দুদিন অন্তর জ্বর আসবে, 3 দিন অন্তর, ওসব গল্প এখন আর নেই, সব উঠে মুছে গেছে। এখানেও তেমনি সেরকম আর নেই। কেন? হ্যাঁ, দুটো ফ্যাং মার্ক পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ, সেটা একটা বিষধর সাপের হতেই পারে, সাধারণত হয় তাই, কিন্তু সেটাই হবে তার কোনো মানে নেই। কারণ কিছু কিছু ক্ষেত্রে সাপ র্যান্ডম কামড়ে দিতে পারে, সেখানে দুটোর বেশি ফ্যাং মার্ক হয়ে যেতেই পারে ছোট ছোট। এক নম্বর কথা, তুমি একটা জলের মধ্যে দিয়ে হাঁটছো, এখন যেমন চারদিকে ইনান্ডেটেড জায়গা, তোমাকে ড্রেনের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে, রাস্তা জলে ভরে আছে, একটা নির্জন রাস্তা, রাত্রেবেলা, তলায় সাপ আছে কিনা তুমি জানো না, তোমাকে কামড়ে দিচ্ছে, বা মাঠে ঘাটে তো হয়েই থাকে। সেখানে কামড়ালো, তুমি ছুঁচোয় কামড়ালো না ইঁদুরে কামড়ালো, নাকি তোমাকে গোসাপে কামড়ালো না তোমাকে সাপে কামড়ালো, তুমি ওরকম ভাবে ফ্যাং মার্ক দেখে বলতে পারবে না, কারণ ওখানে সে র্যান্ডম তোমাকে কামড়েছে। হয়তো তাড়াতাড়ি ইয়ে করতে গিয়ে দাঁত ঘষে গিয়ে একটা অ্যাব্রাশনের মতো দাগও হয়ে যেতে পারে। আর একটা কি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে কালাজ সাপের কথা আমরা বললাম, কালাজ বা শাঁখামুটি, এটা খুব সিগনিফিক্যান্ট। কেন সেটা আমরা পরে আসবো। কালাজ সাপের ফ্যাং মার্ক এত মাইল্ড হয়, অনেক সময় দেখাই যায় না। ডার্ক স্কিন লোক হলে তো দেখাই যাবে না, ফেয়ার স্কিন লোক হলেও খুব ভালো করে দেখে বুঝতে হবে, বা ওটা যে একটা মানে কামড়েছে তোমার মানুষের বুঝতেই পারবে না। বা তুমি বলবে যে একটা সাপ কামড়ে চলে গেল, তাতেই তো বোঝা যায় কামড়েছে, সেটা কালাচের ক্ষেত্রে হয় না। এবং সেটার কারণেই কালাচে
ডিভাস্টেশনটা সেই কারণে। কালার সাপ কিরকম ভাবে আসে, এরা বেসিক্যালি মানুষের সঙ্গ পছন্দ করে, মানে গরমটা নিতে চায়। তুমি গ্রামের বাড়িতে বা কোথাও একটা এতে মেঝেতে শুয়ে আছো, লোকে মেঝেতে শুয়ে থাকে, মশারি টশারি টাঙায়নি, মাদুরে শুয়ে আছে বা একটা পাতলা চাদর ফাদর পেতে শুয়ে আছে, কিছু নেই, তাহলে তো মানে সোনায় সোহাগা একেবারে। সাপ রাত্রেবেলা চুপচাপ এলো, এসে তোমার খাটের পাশে, ওই তোমার তোষকের পাশে বা মাদুরের পাশে ওখানে চুপচাপ এসে শুয়ে আছে। যেমন ভাবে ফুটপাতবাসীদের কাছে নেড়ি কুকুর গুলো গোল হয়ে শুয়ে বসে থাকে, ঠিক সেরকম ভাবে সাপ তোমার পাশে শুয়ে আছে, তুমি জানো না, তুমি ঘুমোচ্ছ। বা তুমি মশারি টাঙিয়েছো, কিন্তু মশারিটা ভালো করে গোজনি, সাপটা ঢুকে গেছে, বা ওইখানে এমন ভাবে আছে, লুজ আছে, এবার তুমি হাতটা পাশে রেখে ঘুমোচ্ছ, রাত্রেবেলা কোনো সময় তুমি মশারে হাত নেড়েছো, স্নেক ইজ গেটিং ডিস্টার্ব অ্যান্ড ফিলিং অ্যাপ্রিহেন্সিভ। সাপ তো মানুষকে ভয় করে সবসময়, ডিস্টার্ব হয়ে সে তোমাকে বাইট করে দেবে। সেই বাইটটা এতটাই মাইল্ড বাইট হয় যে তুমি ঘুমের মধ্যে বুঝতেই পারবে না, বা হয়তো একটু জাস্ট কিছু একটা হলো, হাত ছেড়ে আবার শুয়ে পড়লে, তুমি জানতে পারলে না তোমাকে একটা সাপ কামড়ে চলে গেল। এটা এতটাই হয়, দিস ইজ ভেরি কমন। কালার সাপের কামড়ের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে পেশেন্ট জানতেও পারে না যে তাকে রাতে সাপে কামড়েছে, এবং এইগুলো হচ্ছে নিউরোটক্সিক বাইট। সঙ্গে সঙ্গে কালার সাপ বা শ্বেতচাঁদা সাপের যে ম্যানিফেস্টেশন সঙ্গে সঙ্গে হয় না, ইট মে টেক আপ টু 24 আওয়ার্স টু ম্যানিফেস্ট। রাতে কামড়েছে, তুমি খেয়াল করোনি, সাপ কামড়ে পালিয়ে গেছে, তুমি সকালে উঠে কিছুই নেই, সকালে উঠেছো, চা খেয়েছো, এদিক ওদিক গেছো, মাঠে গেছো, বাথরুমে গেছো, যেখানে, তারপর তোমার আস্তে আস্তে একটু একটু করে প্রবলেম হতে শুরু করবে। কিরকম প্রবলেম হয়? অনেক সময় সিভিয়ার অ্যাবডোমিনাল কোলিক্স হয়। তোমরা একটা ডিপ্লোপিয়া বা নিউরোলজিক্যাল যে কোনো সায়েন্স সেগুলোতে পড়ে আসছি, এই ধরনের একটা প্রবলেম হতে শুরু করবে। এমন এমন প্রবলেম যেগুলো খুব নন স্পেসিফিক, এটাকে তুমি ওপিডিতে তোমার কাছে এসছে, তুমি যদি স্নেক বাইটের হিস্ট্রি না থাকে, তুমি স্নেক বাইটের কথা ভাববেই না। একটা পেশেন্ট পেটে প্রচন্ড সকাল থেকে খুব খুব বমি হচ্ছে, তার তো রাতে তো খাওয়ার কিছু গন্ডগোল হয়নি, ঘুমিয়েছিলাম দিবি, সকালে ওঠার পরেও কিছু হয়নি, এই বাজে করে এলাম, তারপরে দেখছি যে খুব পেটে ব্যথা করছে, একদম মোচড় দিচ্ছে, থাকতে পারছি না, বারবার বমি হচ্ছে, একটু যেন জিভটা শুকিয়ে যাচ্ছে, এগুলো নন স্পেসিফিক। তুমি কি করে সন্দেহ করবে যে এটা সাপের কামড় থেকে হয়েছে, তাই না? তো এই সমস্ত ক্ষেত্রে এই ফ্যাং মার্কটা একদম ইম্পর্টেন্ট না। তুমি কারণ ফ্যাং মার্ক দেখতেই পাবে না, দেখলেও খুব হালকা, তুমি সাসপেক্ট করবে না। তো এই কারণে এই ধরনের অদ্ভুত বিজার সিমটম নিয়ে সকালের দিকে বা একটু বেলার দিকে যদি গ্রামের দিকে কোনো পেশেন্ট আসে, অলওয়েজ হ্যাভ ইন দ্য ব্যাক অফ ইউর মাইন্ড যে এর একটা কালার সাপের বা চিতি সাপের কোনো বাইট হয়েছে কিনা, এটা মাথায় রাখতে হবে যদি রুরাল সেটিং এ কাজ করো বা ইভেন সেমি আরবান সেটিং এও কাজ করো। ঠিক আছে? আচ্ছা, এবার এই ছবিটাতে যেটা দেখাচ্ছে, এইভাবে আমি লাইন বাই লাইন পড়ছিলাম, মোটামুটি ব্যাপারগুলো বলে দিচ্ছি, কারণ তোমরা এগুলো পাবে পরে নিজেদের মতো করে পড়ে নিও, খুব সিম্পলি খুব সুন্দর করে বলা আছে। এটা বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মডেল তৈরি করা হয়েছিল ডাক্তারদের এবং হেলথ ওয়ার্কারদের ব্যবহারের জন্য, কাজে খুব সিম্পলি বলা আছে, পড়লে কোনো বুঝতে কিছু অসুবিধা হবে না। গ্রস ব্যাপারটা বলিনি। এই যে এটা আছে, এটা হচ্ছে তুমি কি কি করবে না। সাপে তোমাকে প্রথমে কামড়েছে বা একজনকে কামড়েছে, তুমি অ্যাজ এ কেয়ার গিভার বা অ্যাজ এ পার্সন যে প্রথমে ছুটে গেছো তাকে সাহায্য করতে, তুমি কি কি করবে না। যদি সাপটাকে দেখতে পাওয়া যায় তাহলে তো তুমি বুঝতেই পারলে একটা পয়জনাস সেক কি নন পয়জনাস সেক, মিটে গেল। যদি না দেখতে পাও সে কি কি করবে না, সরি, এটা হচ্ছে কি কি করবে। প্রথম কাজ হচ্ছে ইমোবিলাইজ করতে হবে, এটাকে বলা হয় রাইট প্রিন্সিপাল। আর আটটা বোধ হয় ঢাকা পড়ে গেছে। আই হচ্ছে ইমোবিলাইজ, হ্যাঁ, আর হচ্ছে আটটা বাদ পড়ে গেছে। আর হচ্ছে রিঅ্যাসিওরেন্স। প্রথমেই পেশেন্টকে সাহস দাও। সাপের কামড়ানোর পর 10 মিনিটের মধ্যে পেশেন্ট মরে গেল, এটা কিন্তু খুব রেয়ারলি হয়, খুব রেয়ারলি হয়। মানুষ মরে ভয়ে। একটা সাপ আমাকে কামড়ে দিল, এটা হলে আমার জীবনে ভগবান না করে আমার যদি আমিও হয়তো হার্ট ফেল করে মরে যাব। ঠিক আছে? ভয়ে অর্ধেক মানুষ মারা যায় হার্ট ফেল করে। দ্বিতীয় কথা, যার অলরেডি একটা কিছু প্রবলেম আছে, হার্ট একটা কিছু প্রবলেম আছে, একটা কার্ডিওমায়োপ্যাথি আছে বা একটা ইসকেমিক হার্ট ডিজিজ আছে বা কিছু, হার্ট ইজ অলরেডি কম্প্রোমাইজ, সেখানে ওরকম একটা সাডেন শক পেশেন্ট নিতে পারে না, মারা যায়। কিন্তু দ্যাট ইজ ভেরি রেয়ার।
কামড়ানোর পর 10 মিনিটের মধ্যে কিছুই করা গেল না, পেশেন্ট মরে গেল, এটা খুব রেয়ার। কাজে সেট দ্যাট অ্যাসাইড। কামড়েছে, সে চেঁচামেচি করছে, তুমি কাছাকাছি কোথাও একটা ছিলে, বা তুমি বেড়াতে গেছে, জঙ্গলে ট্রেক করছো, তোমার বন্ধু এগিয়ে গেছিল, তাকে কামড়েছে, তুমি পিছনে তার আওয়াজ ছিল, তাড়াতাড়ি ছুটে গিয়ে তাকে হেল্প করতে গেলে। প্রথম কাজ রিয়াসর, আর কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, তুই চল, সাহস দেয়া, ডাইরেক্ট কিছু চল, এক্ষুনি তোকে হাসপাতালে নিয়ে যাবো, কিছু হবে না। বা একটা যদি গ্রামে গঞ্জে মাঠে কিছু হয়ে যাবে, অন্য লোককে ডাকাডাকি করা, যাতে সে বুঝে আই এম নট অ্যালোন, সামবডি ইজ হেল্পিং মি। রিঅ্যাসুরেন্সটা খুব ইম্পর্টেন্ট। এক নম্বর, আর স্ট্যান্ডস ফর রিঅ্যাসুরেন্স। I is immobilize. GH is go to hospital immediately. T is tell the doctor এখন অব্দি কি কি হয়েছে, কামড়ানোর সময় কি হয়েছিল, তারপর কি কি হয়েছে, মাঝপথে গিয়ে কোথাও বোঝাই টোঝাই, কোথাও কেউ কিছু নিয়ে গেছিল কিনা, গায়ে কিছু লাগানো হয়েছে কিনা, সেগুলো ডাক্তারকে বলো সব ডিটেলে, কারণ প্রত্যেকটা পয়েন্টই ডাক্তারের কাছে ইম্পর্টেন্ট হতে পারে। আই হচ্ছে ইমোবিলাইজ। ইমোবিলাইজ মানে কি, যে পোর্শনটায় কামড়েছে সেই পোর্শনটাকে স্টিল লাগবে, না হলে যত নাড়াচাড়া করবে, মাসেল যত, ধরো এখানে কামড়েছে, আমি যত এই মাসেলকে নাড়বো তত ব্লাড সার্কুলেশনের সাথে এটা সারা শরীরে ছড়াবে। আমার কাজ হচ্ছে এটাকে ইমোবিলাইজ করে রাখা। কি করে করবো, কদিন আগে কাগজে দেখেছো আইএফএ কলকাতা ফুটবল লিগের খেলায় খুব ঝামেলা হয়েছে, একটা প্লেয়ারের পায়ে লেগেছিল, তাকে কিছু না ছিল, যে ডাক্তার করেছে খুব ভালো কাজ করেছে, কিন্তু কাগজপত্র সমালোচনা হচ্ছে, ওকে দুটো ফোল্ডিং ছাতা দুদিকে বেঁধে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল জয়েন্টটাকে ইমোবিলাইজ করার জন্য, অনেক কাগজে ছবি বেরিয়েছে। দ্যাট ডক্টর ডিড আ ওয়ান্ডারফুল জব। ওইটাই করা দরকার। আমার তো স্প্রিন করা দরকার, আমার হাতে স্প্রিন না থাকলে আমি কি করবো, আমার হাতে দুটো লাঠি থাকলে আমি লাঠি দিয়েই বাঁধতাম, দুটো ছাতা পাওয়া গেছে ছাতা দিয়ে বেঁধেছি। জয়েন্টটাকে আমার এখানে একটা শক্ত, এখানে একটা শক্ত জিনিস দিয়ে দরকার রুমাল ফুমাল দিয়ে জয়েন্টটাকে ইমোবিলাইজ করে দিতে হবে, যাতে জয়েন্টটা বেশি না নড়ে, যাতে বেশি মুভ না। আচ্ছা, গো টু, হ্যাঁ, আর কি, যদি পেটে বা বুকের মতো কোনো জায়গায় লাগে, সেখানে তো আর তোমার ইমোবিলাইজ করে ব্যাপার কিছু নেই, সেখানে তোমাকে ফ্ল্যাট এবং খুব শান্তভাবে পেশেন্টকে শুয়ে রাখবে, যাতে পেশেন্ট বেশি নড়াচড়া না করে, তার বেশি ইয়ে না। আর কি, চিলড্রেন ক্যান বি ক্যারিড অন শোল্ডার। বাচ্চা হলে জাস্ট কাঁধে তুলে নিয়ে চলে যায়, তাহলে বাচ্চা বেশি নড়াচড়া করবে। গো টু হসপিটাল ইমিডিয়েটলি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। কোনো জায়গায় গিয়ে কোনো ওঝা, কোনো কোথাও কি কিচ্ছু করার দরকার নেই, সোজা নিয়ারেস্ট হেলথ কেয়ার ফেসিলিটিতে নিয়ে যেতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। কি হচ্ছে, টেল দ্য ডক্টর এ যাবত কি কি করা হয়েছে, এটা হচ্ছে তুমি কি কি করবে, ইমিডিয়েট রেসপন্স ফর এনি পারসন। তারপর কি, এটা জেনারেল সাইন সিমটমসে চলে আসছে। তার আগে আমরা বলে নিই কি কি করব না, সেটা আছে প্রেজেন্টেশনে, পরে আছে, আমি বলে দিচ্ছি এখানে, বিকজ এখানে ওটা বেশি রেলিভেন্ট। কি কি করব না, এক নম্বর হচ্ছে জল দিয়ে ধোয়ার দরকার নেই। রেবিজের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। ডগ বাইট হলে তোমার প্রথম কাজ হচ্ছে রানিং ওয়াটারে অন্তত 10 মিনিট ধোয়া, সাবান দিয়ে 10 মিনিট অন্তত ধোয়া, বিকজ 90% অফ দ্য রেবিজ ভাইরাস উইল বি ওয়াশড অফ। স্নেক বাইটের ক্ষেত্রে কিন্তু তা নয়, তোমার ধোয়াধুয়ি করার দরকার নেই। ধোয়াধুয়ি করতে গেলে তুমি চাপবে, এ করবে, সে করবে, টাইম ইজ লস্ট। রেবিজের ক্ষেত্রে টাইমটা অত ইম্পর্টেন্ট নয়, তোমার ভ্যাকসিন পরে দিলেও চলবে, কিন্তু এক্ষেত্রে তোমার টাইম ইজ মানি, টাইম ইজ লাইফ রাদার। তুমি ধোয়াধুয়ি করে সময় নষ্ট করবে না। আর কি করবে না, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, অতিরিক্ত চেপে বাঁধা বন্ধ, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। প্রচন্ড টাইট করে এখানে বাঁধলাম একটা, এখানে বাঁধলাম একটা, 5 মিনিট অন্তর অন্তর খুলে দিয়ে বাঁধনটাকে একটু তুলে দিয়ে আলাদা, অনেক কিছু আমরা শিখতাম, এগুলো এখন উঠে গেছে, এগুলো করে কিছু লাভ হয় না। কেন না, যেটা ভেনাস রিটার্ন দিয়ে যে ব্লাডটা ফিরবে, সেটা অনেক ডিপ ভেন্স আছে, তার জন্য তুমি বাইরে থেকে খুব জোরে বেঁধেও সেই ভেনাস রিটার্নকে ইনক্রিজ করতে পারবে না। মাঝখান থেকে তুমি কি করবে, অতিরিক্ত চাপে বেঁধে সুপারফিশিয়াল ভেনাস রিটার্নটা বন্ধ হয়ে গিয়ে এখানটা পুরো লিম্ফটার একটা গ্যাংগ্রিনের পথ প্রশস্ত করছে। বেশিরভাগ বিষটা ছড়ায় লিম্ফ্যাটিক চ্যানেলের মাধ্যমে। লিম্ফ্যাটিক চ্যানেল বন্ধ করার জন্য তোমাকে ওপর থেকে একটা হালকা করে বাঁধাই যথেষ্ট। ঠিক আছে, তুমি এমনি পকেটের রুমাল দিয়েও যদি একটু টাইট করে বেঁধে দাও, খুব টাইট নয়, তাহলেও লিম্ফ্যাটিক রিটার্নটাকে তুমি অনেকটা আটকাতে পারবে, এবং তার সাথে ইমোবিলাইজ করে রাখবে। বেশি জোরে বাঁধার কোনো দরকার নেই। এর থেকে ডিজাস্ট্রাস রেজাল্ট হয়। ওই আগে যে ছবিটা দেখে এত বড় একটা ঘা হয়ে আছে, ওগুলো কিন্তু ওই জন্য হয়। আমি কাউন্টলেস পেশেন্টস দেখেছি যাদের শুধু খারাপ ভাবে বাঁধার জন্য পায়ে এত বড় বড় গ্যাংগ্রিনাস আলসার হয়ে গেছে, পরে মানে প্লাস্টিক সার্জারি করতে হচ্ছে ইত্যাদি, বহু বহু।
পায়ের পাতা অ্যাম্পুট করতে হয়েছে, এমন কেসও আমি দেখেছি যে when I was a pediatric assistant। ঠিক আছে। 3 নম্বর কাজ কি, ওখানে চিড়ে দিয়ে রক্ত বের করে দেওয়া বা অ্যান্টিসেপটিক দিয়ে পুড়িয়ে দেওয়া, এগুলো আগে করা হতো, এগুলো কখনো নয়। কারণ কামড়েছে মানে এমনি বিষটা এত বেশি খারাপ যে ওটা ওর জায়গায় লোকাল টিস্যুকে এমনি নষ্ট করে দিয়েছে, দুদিন বাদে ওই জায়গাটা এমনি স্লাফ অফ করে যাবে অনেকটা। তুমি তার মধ্যে কাটা ছেঁড়া করলে মানে ওখানে ব্যাপারটাকে আরো বাড়াচ্ছ, দরকার নেই। অ্যান্টিসেপটিক ওই সমস্ত ওয়াশ পাশ দিয়ে করার কোনো দরকার নেই। আর কি করবে না, প্রচুর বাংলা সিনেমায় দেখা যেত নায়ককে কামড়ে দিল, নায়িকা এসে তাড়াতাড়ি মুখে চুষের বিষ বার করে দিচ্ছে। সুইসাইডাল ফর বোথ দ্য হিরোইন অ্যান্ড ফর দ্য হিরো। হিরোইনের মুখে যদি ঘা ফা কিছু থাকে, সে মিষ্টি নিজের শরীরে ঢোকাবে, যদি ঘা নাও থাকে তাহলেও মিউকাস মেমব্রেন দিয়ে অ্যাবজর্ব হবে, কখনো করা উচিত নয়। এবং ওটা করে কোনো লাভও হয় না, ওরকম করে বার করা যায় না। ঠিক আছে। আর কি, প্রচুর ওঝার কাছে বা গ্রামের দিকে আমি যেও দেখেছি, আমি যে আমার যে দেশের বাড়ি যে গ্রামে, সেখানেও নাম করা ওঝা ছিলেন। পাথর ছিল একটা ঝামা পাথরের মতো, ওগুলোকে বলতো পয়জন স্টোন, ওইখানে বসিয়ে দেওয়া হলো, তাতে সে বিষটা টেনে নিল। দিস ওয়াজ দ্য কনসেপ্ট। এগুলো বেসিক্যালি হচ্ছে একটা পোড়া স্টোন, ঝামা পাথরের মতো, তাতে এমনি যে কোনো লিকুইডই টানবে, ওটাও ওভাবে টানবে, কিন্তু তাতে তো তুমি পয়জন কখনো রিমুভ করতে পারবে না। ওগুলো করে সময় নষ্ট, আল্লাহ কিছু হয় না। কাজে এইগুলো সব বন্ধ। ঠিক আছে। ধোয়া বন্ধ, কাটা বন্ধ, ওখানে অ্যান্টিসেপটিক দিয়ে ওয়াশ করা বন্ধ, মুভমেন্ট বন্ধ, মুখ দিয়ে চোষা বন্ধ, কোনো পিউবি স্টোন লাগানো বন্ধ, এগুলো কোনোটাই করা চলবে না। আচ্ছা, যদি দু একটা পয়েন্ট মিস করে থাকি খেয়াল করলে পরে বলবো। আচ্ছা, এইবার কি, যখন একটা পেশেন্ট আসছে তার জেনারেল সাইন সিমটমস কি হয়? আচ্ছা, তার আগে বলি স্নেক বাইটের এফেক্ট হচ্ছে মেনলি 3 রকম, 3 ধরনের সাপে 3 ধরনের। 1 নম্বর হচ্ছে হেমাটোটক্সিক হয়, 2 নম্বর হচ্ছে নিউরোটক্সিক বাইটস হয়, আর একটা হচ্ছে মায়োটক্সিক। মায়োটক্সিক মেনলি সি স্নেক গুলো হয়, ওটা নিয়ে আলোচনা করছি। যেগুলো হেমাটোটক্সিক সেইগুলোর থেকে একটা বড় অংশ ইউজুয়ালি নেফ্রোটক্সিক হয়। গ্রস ডিফিশনটা হলো নিউরোটক্সিক আর হেমাটোটক্সিক। এবার হেমাটোটক্সিক গুলো কি হবে? প্রথমে যে সোয়েলিং এন্ড লোকাল পেইন, সেটা তো হবেই। টেন্ডাল এনলার্জমেন্ট অফ লোকাল লিম্ফ নোডস। কারণ কি, হাইপার ভেনমে যে মলিকুল গুলো থাকে, যেগুলো পয়জনাস, এগুলো সেগুলো হচ্ছে খুব লার্জ মলিকুলার ওয়েট মলিকুল। যেমন বিটা বাঙ্গোটোক্সিন বলে একটা মলিকুল থাকে কোকরো সাপের বিষে, এগুলো অনেক বড় বড় মলিকুল, এবং এগুলো লিম্ফ নোডে ইনফ্লামেশন করে, যার ফলে টেন্ডার এনলার্জমেন্ট অফ লোকাল লিম্ফ নোডস হয়। হেমাটোটক্সিক গুলো তাদের গাম ব্লিডিং হয় এবং আদার অরিফিসিস থেকে ব্লিডিং হবে, তার এপিস্ট্যাক্সিস হবে, বমি করলে একটা বমির সাথে রক্ত বেরোবে, অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন হবে ডিউ টু রেট্রোপেরিটোনিয়াল হেমারেজ, পেশেন্টের মোচন দিয়ে ব্যথা হবে। হাইপারটেনশন হতে পারে ডিউ টু হাইপোভলিউমিয়া অর ডিরেক্ট ভ্যাসোডাইলেটেশন। আর কি, লো ব্যাক পেইন হতে পারে, ইন্ডিকেটিভ অফ অ্যান আর্লি রেনাল ফেলিয়ার অর রেট্রোপেরিটোনিয়াল ব্লিডিং। Although this must be carefully investigated as many rural workers involved in picking activities complain of back pain generally. ধরো চা বাগান ফাগানে যারা তুলছে, তার তো সবসময় ঝুঁকে ঝুঁকে এমনি করে তোলে, ওদের এমনি ব্যাক পেন হয়, কাজে সেটার সাথে এটাকে গুলিয়ে ফেললে হবে। বা যারা ধান রুইছে, সবসময় ঝুঁকে ঝুঁকে ধান রুইছে, ব্যাক পেন এমনি হয়, কাজে তার সাথে গুলিয়ে ফেলা হবে, সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। স্কিন আর মিউকাস মেমব্রেনে কিউটেনিয়াস হেমারেজ হতে পারে, পেটিকিয়াল হেমারেজ হতে পারে, বড় একাইমোসিস হতে পারে, বা হেমাটোমা, ফ্র্যাঙ্ক হেমাটোমা হতে পারে। পাসিং অফ রেডিশ আর ডার্ক ব্রাউন ইউরিন হতে পারে, অথবা আস্তে আস্তে রেনাল আউটপুট, ইউরিন আউটপুট কমে আসছে, এটা হতে পারে। ল্যাটারালাইজিং নিউরোলজিক্যাল সিমটমস এন্ড অ্যাসিমেট্রিক্যাল পিউপিলস ডিউ টু ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ। ল্যাটারালাইজিং সাইন নিউরোটক্সিক বাইটের জন্য হতে পারে, সেটা আমরা পরে আসছি, এটা হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ হলে তার জন্য হচ্ছে। আর কি, প্যারোটিড সোয়েলিং হতে পারে, কনজাংটাইভাল ইডিমা হতে পারে, সাবকনজাংটাইভাল হেমারেজ হতে পারে, এটা খুব কমনলি দেখতে পাবে। বড় হসপিটালে গেলে পেশেন্ট 2 দিন 3 দিন আগের স্নেক বাইট পেশেন্ট ঠিক মতো অ্যাটেন্ডেড হয়নি, দেখে ভয় লাগে যাবে পেশেন্টকে, পেশেন্টের চোখ যেন খুলে বেরিয়ে আসছে, এত ফুলে হয়ে আছে, লাল লাল হয়ে একদম, মানে মনে হবে একটা
মানে ভিতরটা যেন পুরো শুধু ব্লিডিংই হয়েছে চোখের ভিতরে। কিন্তু এই পেশেন্টগুলো যদি সার্ভাইভ করে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে সব আবার ঠিক হয়ে যাবে। যে ইডিমা হয়ে কনজাংক্টিভাল ইডিমা ওটাও আস্তে আস্তে বসে যাবে, ব্লিডিং যেটা হয়েছে সেটাও কনজাংক্টিভাল হেমারেজটাও আস্তে আস্তে ওভার 1.5 মান্থস আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাবে উইদাউট এনি ট্রেস। পরে দেখলে বুঝতেই পারবেন এই কারণে হয়েছে। জেনারেল সাইন সিমটমস কি? ডিসেন্ডিং প্যারালিসিস, আচ্ছা ওটা পরে আসছে। প্রোগ্রেসিভ সোয়েলিং এন্ড লোকাল পেন যেখানে কামড়েছে, লোকাল নেক্রোসিস এন্ড ব্লিস্টারিং যেটা বললাম মাংস একদম মানে পচে খসে পড়ে যাবে, একদম নেক্রোসিস হয়ে যাবে। প্যারালিসিস অফ জয়েন্টটা এগুলো পরে আসছে, এগুলো নিউরোটক্সিক বাইটের মধ্যে বলবো। স্টমাক পেন হতে পারে ডিউ টু সাবমিউকোজাল হেমারেজ অফ দ্য স্টমাক। ক্রেট বাইটের কথা যেটা বললাম ওই আমাদের কালাত সাপের যেটা হয় লিখেছে দেখো, ক্রেট বাইটস অফেন প্রেজেন্ট ইন দ্য আর্লি মর্নিং উইথ প্যারালিসিস দ্যাট ক্যান বি মিস্টেকেন ফর আ স্ট্রোক। সকালবেলা এরকম প্যারালিসিস হয়ে গেছে, তোমার কাছে নিয়ে এসছি মানে তুমি ভেবে যে স্ট্রোক হয়েছে, ওটা যে স্নেক বাইট থেকে কালাত সাপে কামড়েছে তুমি বুঝতেই পারছো না, ঠিক আছে। নামনেস হতে পারে অ্যারাউন্ড দ্য লিপস এন্ড মাউথ, প্রোগ্রেসিভ টু কুলিং অফ সিক্রেশনস, বালবার প্যারালিসিস, রেসপিরেটরি ফেলিয়ার, ইনঅ্যাডিকুয়েট ভেন্টিলেশন থেকে হাইপক্সিয়া হতে পারে, প্যারাডক্সিয়াল রেসপিরেশন, ঠিক আছে এগুলো ছাড়ো। হ্যাঁ এইবার হচ্ছে ওটা গেল মোটামুটি আমার হেমাটোটক্সিক বাইটের ব্যাপার, যে নানা ধরনের ব্লিডিং নানা জায়গা থেকে হচ্ছে, সেটা যদি ঠিক সময় ঠিকভাবে ট্রিটমেন্ট না হয় দ্যাট মে প্রোগ্রেস, ইফ দ্য পেশেন্ট সার্ভাইভস দ্যাট মে প্রোগ্রেস টু আ রেনাল ফেলিয়ার, অ্যাকিউট কিডনি ইনজুরি হয়ে যায়। এবার আমরা আসছি নিউরোটক্সিক বাইট। নিউরোটক্সিক বাইটসকে এটা তো ডিটেলে পড়ে নেবে দেখে, খুব গ্রসলি বলতে গেলে 5 B's and 2 P's, এটা একটা রুল অফ থাম। 5 B's কি কি? ডিজার্থ্রিয়া, ডিসফোনিয়া, ডিপ্লোপিয়া, ডিসফেজিয়া, ডিসনিয়া। এবং এটা উপর থেকে নিচে নামতে থাকে। কিরকম? এর সাথে 2P কি কি? 2P হচ্ছে টোসিস এন্ড প্যারালিসিস। এই 7টা হচ্ছে গ্রসলি ফিচার অফ নিউরোটক্সিক বাইট। নিউরোটক্সিক বাইটে পেশেন্ট মারা যায় অনেক তাড়াতাড়ি, হেপাটোটক্সিক বাইট থেকে পেশেন্ট অত তাড়াতাড়ি মারা যাবে না। নিউরোটক্সিক বাইট ডায়াগনোজ করা এবং তাড়াতাড়ি ঠিকঠাক ট্রিটমেন্ট করাটা এই জন্যই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডিসেন্ডিং কিভাবে হবে না, উপর থেকে জিনিসটা আস্তে আস্তে নামবে, প্যাটার্নটাই এরকম। এখানে কপালে যে ফারোয়িং অফ যেটা থাকে, ফারোয়িং অফ দা ফোরহেড, সেটা অ্যাপিয়ার করবে দেখো, ফারোয়িং অফ ফোরহেড। তারপর কি? টোসিস হবে, গ্রুপিং অফ আইলিডস। ডিপ্লোপিয়া হবে, তারপর পেশেন্ট দুটো দুটো দেখতে পাবে, ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে। ডিজার্থি হবে, মানে থেমে থেমে ওই ডিসজয়েন্টেড স্পিচ যেটাকে বলে, টানা স্মুথলি যে কথা বলছি তা নয়। তুমি তুমি বলছো বৃহস্পতিবার, সে বলবে বৃহস্পতিবার, থেমে থেমে ডিসজয়েন্টেড স্পিচ, ঠিক আছে। এটা হবে কারণ ও স্পিচটাকে ওর নার্ভাস পলসির জন্য ওর ওয়ার্ডটাকে একসাথে সিনথেসাইজ করতে পারছে না, হলো। তারপরে ডিসফোনিয়া, পিচ অফ ভয়েস বিকামস লেস, আস্তে আস্তে একটা হোর্সনেস অফ ভয়েসের মতো হয়ে যাবে, ফলোড বাই ডিসনিয়া, ব্রেথলেসনেস, তারপর ডিসফেজিয়া, মানে ইনএবিলিটি টু সোয়ালো, তারপরে মাসল প্যারালিসিস হয়, পেশেন্ট উইল বি কোয়াড্রিপ্যারালিসিস। এর যে কোনো উপরের স্টেজগুলোতে যদি তুমি ডায়াগনোজ করে ফেলতে পারো, তাহলে তুমি যেটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, আমরা পরে ট্রিটমেন্টে আসবো, খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট দেওয়া আছে, সেইভাবে যদি করতে পারো, প্রসেসটাকে তুমি হল্ট করে ফেলতে পারলে পেশেন্ট উইল সার্ভাইভ। একবারে হলো না, সেকেন্ড রাউন্ড অফ ট্রিটমেন্ট আবার করলে পেশেন্ট ঠিক হয়ে গেল, খুব ভালো কথা। তাতেও হলো না, তার মানে কি? সেটা প্রোগ্রেস করছে, পেশেন্ট কোয়াড্রিপ্যারেটিক হয়ে গেছে, পেশেন্টের রেসপিরেটরি ফেলিয়ার হয়ে গেছে, ইউ হ্যাভ টু পুট হিম টু মেকানিক্যাল ভেন্টিলেশন, তাছাড়া আর কোনো রাস্তা নেই। এবার মেকানিক্যাল ভেন্টিলেশন দিয়ে যাও, তুমি সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে যাও, আস্তে 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 পেশেন্ট অন্য যদি কিছু না, পেশেন্ট আস্তে আস্তে বেঁচে যাবে। নিউরোটক্সিক বাইটের ব্যাপারটা হচ্ছে এই। All these symptoms are related to third, fourth, sixth and lower cranial nerve palsy। ভেবে দেখো, যেগুলো আমরা বলছি সবই হচ্ছে অরবিটাল নার্ভস গুলো, আর ডিসফেজিয়া, ডিসফোনিয়া এগুলো হচ্ছে আমার ভেগাস থেকে এবং বালবার সিম্পটমস সমস্ত।
এর থেকে হচ্ছে। আরেকটা ব্যাপার কি, লেট অনসেট এনভেনমেশন। লেট অনসেট এনভেনমেশন যেগুলো, সেই সাপগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি নেই, এক্সেপ্ট ফর কালাচ। পশ্চিমঘাট পর্বতমালায় যেমন কিছু কিছু সাপ থাকে, তার মধ্যে একটা হচ্ছে, নাম এখানে আছে, হাম্প নোজ পিট ভাইপার, নট প্রেজেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, অনলি প্রেজেন্ট ইন ওয়েস্টার্ন ঘাট। এইগুলোর পুরো ম্যানিফেস্টেশনটা আসতে 24 ঘন্টা কমনলি লেগে যায়, অনেক সময় 42 ঘন্টা অব্দি দেরি হতে পারে। কাজেই পেশেন্টকে অবজারভেশনে রাখা খুব জরুরি। আমাদের এখানে হসপিটালগুলোতে প্রায়ই হয়, যেটা আমি প্রথমেই তোমাদের বললাম যে স্নেক বাইট জেনে রাখা খুব জরুরি। এই কারণে তুমি যদি নিউয়ান্সেস গুলো না জানো, ইন্ট্রিকেসিস গুলো না জানো, তোমার কাছে এলো, তুমি ফ্যাংমার্ক দেখতে পেলে, দুটো ফ্যাংমার্ক দেখতে পেলে না, তোর কিছু হয়নি, জান 6 ঘন্টা তুমি ইমার্জেন্সিতে বসিয়ে রাখলে, শুয়ে রাখলে, পেশেন্ট এমনি কিছু হলো না, যান চলে যান, বাড়ি চলে যান। বাড়ি চলে গেল একটা লেট ম্যানিফেস্টেশন থেকে, তার হয়তো 12 ঘন্টা বাদে বা 14 ঘন্টা বাদে তার একটা নিউরোটক্সিক এফেক্ট দেখা দিল এবং পেশেন্ট মে সাকাম। ঠিক আছে, কাজেই মিনিমাম 48 আওয়ার্স পেশেন্টকে অবজারভেশনে রাখা খুব খুব জরুরি। এবার হচ্ছে ডায়াগনোসিস এন্ড টেস্টিং। ডায়াগনোসিস এন্ড টেস্টিং এ কি, আমি এটা ধরে বলছি না, আমি জেনারেলি তোমাদের বলি, এটা ধরে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। প্রথম কথা, পেশেন্ট ধরো, এবার তুমি ধরো এসবের মধ্যে নেই, তুমি কেয়ার গিভার নাও, তুমি মাঠে ছিলে না, তুমি হেলথ সেন্টারে ডাক্তার হয়ে বসে আছো বা সাব ডিভিশনাল হসপিটালে ডাক্তার হয়ে বসে আছো, তোমার কাছে পেশেন্টকে নিয়ে এসছে। এবার তুমি পেশেন্টকে কি দেখবে, কি ডায়াগনোসিস করবে, কিভাবে তাকে প্রসিড করবে। প্রথমে তোমাকে দেখতে হবে পেশেন্ট মানে কনসাস আছে কিনা। ইফ দ্য পেশেন্ট ইজ নট কনসাস, তোমাকে এবিসি দেখতে হবে, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন আছে কিনা, যেটা আমরা কার্ডিওপালমোনারি রিসাসিটেশনে দেখি। এয়ারওয়ে যদি না থাকে, সঙ্গে সঙ্গে শোয়াও, পেশেন্টকে এক্সটেন্ড করো, গাড়ির তলে একটা রোল দাও, এক্সটেন্ড করো। দরকার হলে কিছু যদি না থাকে, তোমার হাতে থাকে, কি বলে ব্রঙ্কোস্কোপ থাকলে এ করে দিতে পারো, ঢুকে ওটাকে একটা দরকার হলে ইন্টুবেট করে দিতে পারো। ব্রিদিং নিচ্ছে কিনা, সার্কুলেশন নিচ্ছে কিনা, না হলে তুমি কার্ডিওপালমোনারি রিসাসিটেশন দাও, সেটা একটা ডিফারেন্ট ইস্যু, ওটা নিয়ে আমি যাচ্ছি। এই করে পেশেন্ট ধরো তুমি রিভাইভ করতে পেরেছো, পেশেন্ট ব্রিদিং নিচ্ছে, কথা বলতে পারছে, মোটামুটি প্রেশার টেশার এসে। এইবার তোমাকে তাহলে কি কি দেখতে হবে, তুমি এই জেনারেল এক্সামিনেশনটা করো, তার কনসাসনেস কেমন আছে, ব্লিডিং ম্যানিফেস্টেশন কিছু হচ্ছে কিনা, তার পালস, বিপি, রেসপিরেশন, টেম্পারেচার কেমন কি আছে, কোনো প্যারালিসিস রয়েছে কিনা, তার এই ক্রেনিয়াল নার্ভের এই সমস্ত পলসির কোনো ফিচার্স কিছু রয়েছে কিনা, এগুলো দেখে নিলে, সেটা দেখে তুমি ডিফারেন্সিয়েট করো যে ওর নিউরোটক্সিসিটি কিছু আছে কিনা, নাকি ব্লিডিং ম্যানিফেস্টেশন। ব্লিডিং ম্যানিফেস্টেশন হলে তুমি তো দেখতেই পাবে। আচ্ছা, এই দু রকম হলো। আমরা নিউরোটাতে পড়ে যাচ্ছি। ধরো একটা হেমাটোটক্সিক বাইট আমি পেয়েছি, বেশিরভাগ সেটাই পাবে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল লাইফে নিউরোটক্সিক বাইটের চাইতে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে অন্তত হেমাটোটক্সিক বাইট বেশি পাওয়া যায়। কি করতে হবে, দ্যাট ইজ গোল্ডেন রুল, তাকে বলা হয় 20 WBCT, 20 মিনিটস হোল ব্লাড ক্লটিং টেস্ট। এটা একটা খুব ব্রেক থ্রু বলা চলে। ওয়ারএস যেমন একটা ব্রেক থ্রু, ওয়ারএস এসে কোটি কোটি মানুষের প্রাণ বেঁচে গেছে, তেমনি ডব্লিউবিসিটিটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট টেস্ট, যেটা আসার পর স্নেক বাইটের ম্যানেজমেন্ট অনেক সহজ হয়ে গেছে। খুব সিম্পল। কি জিনিস, তুমি পেশেন্টের 3cc কি 5cc ব্লাড টেনে নাও, একটা সিরিঞ্জ ঢুকে তার যে কোনো পেরিফেরাল থেকে 3cc ব্লাড টেনে নাও, একটা ক্লিয়ার গ্লাস টিউবের মধ্যে বা একটা গ্লাস ভায়ালের মধ্যে ব্লাডটা দিয়ে রেখে দাও, নাড়াচাড়া করতে জাস্ট রেখে দাও, দিয়ে পেশেন্টকে অ্যাটেন্ড করতে থাকো। পেশেন্ট অন্য যা করার যা করছো, ব্লাডটা রেখে দিয়েছো 20 মিনিট। নর্মালি ব্লাডটা ক্লটিং টাইম কত, 8 মিনিটস ম্যাক্সিমাম। তুমি 20 মিনিটের মধ্যে যদি সেই ব্লাড ক্লটিং না করে, 20 মিনিট ভ্যালুটা কোত্থেকে আসছে, 2.5 টাইমস। 8 মিনিট আমার ম্যাক্সিমাম লিমিট, তার 2.5 টাইমস। মানে 20 মিনিটের মধ্যে যদি ব্লাডটা ক্লট না করে, কি করে বুঝবে, তুমি আস্তে করে টিল্ট করে দেখবে গড়াচ্ছে কিনা। যদি না গড়া, জমে গেছে, ঠিক আছে। যদি ক্লট করে গিয়ে থাকে, ওয়েল অ্যান্ড গুড। যদি ক্লট না করে গিয়ে থাকে, তার মানে ডব্লিউবিসিটি টেস্ট পজিটিভ। তুমি আরেকবার করবে। যদি না ক্লট করে, ইউ স্ট্রেট অ্যাওয়ে প্রসিড টু দ্য ট্রিটমেন্ট অফ হেমাটোটক্সিক বাইট। যদি ক্লট করেও যায়, তাহলেও তোমাকে 3 ঘন্টা বাদে আরেকবার করে দেখতে হবে ওটা। ঠিক আছে,
তুমি সরাসরি ট্রিটমেন্টে এবার চলে যাবে। ডিজিটাল পালস এগুলো মনিটর করা, গ্রস সোলিং ফোলিং আছে কিনা সেটা দেখে নিলে। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে অনেক খুঁটিনাটি ব্যাপার আছে, তো পড়লে দেখবে এর মধ্যে বহু খুঁটিনাটি ব্যাপার আছে। প্রেজেন্স অফ আ পালস ডাজ নট রুল আউট কম্পার্টমেন্ট সিনড্রোম। আমরা যেটা কি করি, আমার পায়ে ধরো আমি এখানে আর্টারিয়া ডরসালিস পেডিসটা প্যালপেট করে দেখলাম যে পালসেশন রয়েছে, তার মানে কিন্তু এই নয় যে আমার এখানে কম্পার্টমেন্টাল সিনড্রোম নেই। ভিতরে যে কম্পার্টমেন্টের মধ্যে আমার প্রেশার বাড়ছে না তার কোনো মানে নেই, আস্তে আস্তে বাড়ছে, কাজে ওইভাবে এক্সক্লুড করা যাবে। লোকাল সিমটমস যেগুলো সেগুলো তুমি করলে একটা ভালো পেরিফেরাল চ্যানেল করলে এবার তুমি এভিএস দেবে। এভিএস কিভাবে দেবে এটা ওই টেস্টের প্রসিজারটা বলে দিয়েছি মোটামুটি। আচ্ছা হ্যাঁ, ওই তো প্রথমে যে জিনিসটা বলেছিলাম ওইটা এখানে দেওয়া আছে, দেখো যে কোন কোন জিনিসগুলো করতে নেই। ওয়াশিং করতে নেই, অ্যান্টিসেপটিক্স লাগাতে নেই, ইনসিশন দিতে নেই, সাকশন করতে নেই, ইলেকট্রোথেরাপি ও টায়ারথেরাপি করতে নেই, ভেনাম স্টোন দিতে নেই। এই ছটা যেটা তখন মুখে বললাম। আচ্ছা হ্যাঁ, আরো কতগুলো ইম্পর্টেন্ট ডোন্টস আছে, এগুলো বলে দিই, তারপরে এভিএস এর ব্যাপারটাতে যাচ্ছি। Do not attempt to kill or catch the snake as this may be dangerous and not essential for management. এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু এখনো প্রচুর হয় যে লোকজন সাপটাকে মারলো, বা আরো ভালো হচ্ছে মানে এসব বললে বিশ্বাস করতে পারবে না, আমি নিজের চোখে দেখেছি, সাপটাকে ধরে নিয়ে জারে করে বা কিছু একটা করে ধরে নিয়ে এসছে, জ্যান্ত সাপ। তুমি বসে আছো, ডাক্তার তোমার টেবিলের উপর নামিয়ে দিয়েছে, উইথ দ্য আইডিয়া যে তুমি ওই সাপটাকে দেখে আইডেন্টিফাই করবে এবং সেই সাপের স্পেসিফিক্যালি অ্যান্টিভেনম দিতে পারবে, যেরকম কোনো হয়ই না। এভিএস যেটা দেয়া হয় ওটা মাল্টিপোটেন্ট। আমাদের এখানে কমন যে সাপগুলো আছে তাদের প্রত্যেকের অ্যান্টিভেনম একটা পার্টিকুলার দিয়ে রেশিওতে দিয়ে ওটাকে তৈরি করা, ওটা পলিভেনম। মনোভেনম এখন কিছু হয় না, যেটা দেওয়া হবে সেটা সবগুলোর এগেনস্টেই কাজ করবে। কাজেই তোমার সাপটা কি ছিল সে আইডেন্টিফাই করা আদৌ ইম্পর্টেন্ট নয়, সুতরাং সাপ আনার কোনো দরকারই নেই। ধরতে গিয়ে ওখানে আরো 5টা লোক কামড় খেতে পারে, ধরে নিয়ে এলে ও যদি কোনোভাবে ওখান থেকে এসকেপ করে সবার আগে তোমাকে কামড়াবে, আর বেরিয়ে গেলে হাসপাতালে যে কি কাণ্ড হবে স্যার বলে বোঝানো যাবে না, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা কিন্তু এখনো খুব কমনলি হয়, বিশেষ করে হেলথ সেন্টারগুলোতে, ঠিক আছে? প্রথম কথা। দ্বিতীয় কথা, ডু নট ওয়াশ উন্ড এন্ড ইন্টারফেয়ার উইথ দ্য বাইট, এটা তো বলেছি। সাকশন দরকার নেই, ইনসিশন দরকার নেই, রাব করার দরকার নেই, ভিগোরাস ক্লিনিং, ম্যাসেজ, অ্যাপ্লিকেশন অফ হার্বস এন্ড কেমিক্যালস, ক্রায়োথেরাপি, কটারি, এসব কিছু দরকার নেই, বিকজ দিস মে ইন্ট্রোডিউস ইনফেকশন, increase the flow of venom into the system by stimulating the lymphatic system, and increase absorption of the venom and increase local bleeding. এই কারণেই ওগুলো করা বারণ। Do not apply or inject antisec venom locally, এটাও কিন্তু আমি লোকজনকে করতে দেখেছি। একটা সময় কিছু কিছু অনেক ডাক্তারের কিছু নিজস্ব থাকে, এটা আমি করে দেখেছি, খুব ভালো কাজ হয়, করে দিল। আমি যখন বর্ধমানে একটা টার্সিয়ারি কেয়ার সেন্টারে কাজ করতাম, আমার আন্ডারে হাউসস্টাফশিপ সিনিয়র রেসিডেন্সি করতে এসছে একটি ছেলে, বর্ধমান মেডিকেল কলেজের গ্র্যাজুয়েট। সে এসে কি করেছে, আমি রাউন্ডে গেছি বিকেলবেলা, তার আগে পেশেন্ট এসছে, ট্রিটমেন্ট হয়ে গেছে, সে যেখানে পায়ে কামড়েছে ও সেখানে 50% অফ দ্য অ্যান্টিভেনম ও হাতে দিয়েছে, 50% ওখানে লোকালি দিয়েছে, যেটা অ্যান্টি রেবিস ইমিউনোগ্লোবুলিনে দেওয়া হয়। উইদিন 48 আওয়ার্স তোমাকে যদি গ্রেড 3 বাইট হয় তাহলে কি অ্যান্টিজেবি ইমিউনোগ্লোবুলিন তো দেওয়া হয়, সেটা সাধারণত হাফ দেওয়া হয় হাতে, বাকি হাফ উন্ডে দেওয়া হয়। এখানে কিন্তু একদমই তা নয়, কখনো নয়, কারণ ওতে ওই জায়গাটাতে আরো মিউটিলেশন বাড়বে, লোকালি জায়গাটার রিভাইটালাইজেশনটা আরো বেড়ে যাবে, কখনো করতে নেই। এখন আর করা হয় না, এটা আমি বছর 10-15 আগের কথা বলছি, এখন এসব কেউ কেউ করে না। Do not tie tourniquets as it may increase risk of ischemia and gangrene bleeding, increase risk of embolism if used in viper bite. চলো বলা হয়ে গেছে। কাটিং দ্য বাইট সাইড বলে দিয়েছি, ওইটাকেই করেছে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, প্র্যাকটিক্যাল কথা, সেটা হচ্ছে হ্যান্ডলিং টুর্নিকেটস। প্রচুর টুর্নিকেট বেঁধে টাইট করে বেঁধে নিয়ে তোমার কাছে চলে, দেখি তো তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি বলছো এখনই খুলুন এখনই খুলুন। এবার খুলতে গিয়ে কিন্তু সাবধান হতে হবে, কারণ কি তুমি বেঁধে রেখেছো, ধরো এখানে রক্তটা জমে আছে, তার মধ্যে বেশ খানিকটা বিষ এখানে জমে আছে, তুমি খুলে দিলে মানে সেটা হুশ করে তোমার সিস্টেমে চলে যাবে। অলরেডি অনেকটা আছে, তুমি ওইভাবে পুরোপুরি আটকাতে পারোনি,
কিন্তু তাহলেও কিছুটা জমে আছে, সেই জিনিসটা হুশ করে সিস্টেমে চলে আসবে। ইফ ইটস আ নিউরোটক্সিক বাইট, তাহলে একসাথে অনেকটা পয়জন যদি সিস্টেমে চলে আসে তাহলে ইট উইল প্রেসিপিটেট দ্য নিউরোটক্সিসিটি। এক্ষেত্রে কি করণীয়? দুটো। এক নম্বর হচ্ছে তুমি একটা বিপি কাফ ডিস্টালি জড়িয়ে রাখো, একটা টাইট করে বিপি কাফ জড়িয়ে রাখো, প্রেশারটা এমন জায়গায় তুলে রাখো যাতে সিস্টোলিক কোনো সাউন্ড তুমি পাচ্ছ না, মানে ওখান দিয়ে কোনো ব্লাড সার্কুলেশন হচ্ছে না তোমার মেজর সেলগুলো দিয়ে। সেটাকে আস্তে আস্তে একটু একটু করে তুমি রিফ্লেক্ট করো, যাতে ব্লাডটা যেটা যাবে সেটা আস্তে আস্তে সিস্টেমে ঢোকে, পুশ করে বোলাস হয়ে চলে এলো সেটা হবে। আর কি করবে? যা যা হতে পারে তার রিমেডিয়াল মেজার্স গুলো তুমি হাতের কাছে রাখো। নিউরোটক্সিক বাইট হলে তোমার অ্যাড্রিনালিন দরকার হবে, তোমার নিওস্টিকমিন দরকার হবে, অ্যাট্রোপিন দরকার হবে। এইগুলো অ্যাডিকুয়েট অ্যামাউন্টে মানে সিরিজ ফ্রি সমেত তুমি হাতের কাছে রাখো, যাতে হলে আমি সঙ্গে সঙ্গে দেন অ্যান্ড দেয়ার সেটাকে অ্যাড্রেস করতে পারি। চলো, ম্যানেজমেন্ট অফ সোয়েলিং কি? Persistent moderate swelling of the limb after bite can be successfully managed by repeated magnesium sulfate complex. শুকনো গজ জ্বালানো হয়, তার মধ্যে ম্যাগ সালফেট পাউডার দিয়ে ওটাকে দিয়ে জড়িয়ে রাখা হয়। ওটা কি হবে? একটু একটু করে হাইড্রোস্কোপিক, তো একটু একটু করে ইডিমা ফ্লুইডটাকে টেনে নেবে। দিনে 2-3 বার করে চেঞ্জ করে নিলে লোকালাইজ সোয়েলিংটা আস্তে আস্তে একটু একটু করে কমবে। এগুলো সব সাপোর্টিভ ট্রিটমেন্টের কথা হলো। আচ্ছা, এবার আমরা এভিএস এর কথায় যাই। এভিএস এ প্রথম কথা বললাম যে পলিভ্যালেন্ট এভিএস আমাদের এখানে, ঠিক আছে? কিছুটা ক্রেটের এগেইনস্টে থাকবে, কিছুটা তোমার রাসেলস ভাইপারের এগেইনস্টে তার পোটেন্সি থাকবে, কিছুটা আমাদের কেউটে বা গোখরোজের না জানা যায় এগুলো এগেইনস্টে থাকবে, সবটাই যায়। কতটা এভিএস আমি দেব? ফার্স্ট ডোজ ইজ 10 ভায়ালস। সব পাউডার, ওগুলো পাউডার ফর্মে থাকে, জল দিয়ে তোমাকে রিকনস্টিটিউট করতে হবে ডিস্টিলড ওয়াটার দিয়ে। একটা ভায়াল will be reconstituted with 10 ml of distilled water. এরকম 10টা ভায়াল মানে 100 ml ওয়াটার। 10টা ভায়াল 10 ml 10 ml করে তুমি রিকনস্টিটিউট করে নিয়েছো, টোটাল হলো 100 ml। এই জিনিসটাকে তুমি 400 মিলিলিটার নরমাল স্যালাইনে ডিসলভ করবে, 400 ml। সেটাকে দেবে ওভার 1 আওয়ার। 10 vials diluted in 100 ml distilled water, 1 বোতল এনএসএ দিয়ে 1 ঘন্টা। ভেরি সিম্পল। দুটো করোলারি আছে কি? যদি পেশেন্ট অলিগিউরিক হয় বা হার্ট ফেলিওর পেশেন্ট হয় বা রেনাল ফেলিওর পেশেন্ট, অলরেডি অন্য কোনো কারণে রেনাল ফেলিওর হয়ে আছে বা অলিগিউরিক হয়ে আছে, সেই পেশেন্টকে তুমি 30 ml এ দিয়ে দিতে পারো, 30 মিনিটসে দিয়ে দিতে পারো, এবং উইদাউট ডাইলিউশন দিতে পারো। তুমি 100 ml টাকেই দিয়ে দিতে পারো, খুব আস্তে আস্তে একটা ইনফিউশন পাম্পে করে, বা তোমার যদি একদম পেরিফেরিতে থাকো ইনফিউশন পাম্প নেই, খুব আস্তে আস্তে সাবধানে তুমিও একটা মাইক্রো ড্রিপ সেট দিয়ে আধ ঘন্টার মধ্যে দিয়ে দিতে পারো। সেক্ষেত্রে 500 ml ডাইলিউট করার দরকার নেই। এটা হচ্ছে যদি হার্ট ফেলিয়ার পেশেন্ট হয় বা অলিগোরিক পেশেন্ট। আরেকটা করোলারি কি? ছোট বাচ্চা হলে আমি কি করব? ছোট বাচ্চা হলেও কিন্তু তোমাকে ওই 10 ভায়ালসই দিতে হবে। কখনো ভাববে না ছোট বাচ্চা বলে তাকে আমি এভিএস কম দেবো, বরং ছোট বাচ্চা অনেক বেশি ভালনারেবল। এতটা পরিমাণ বিষ সাপটা ঢেলেছে, সেটা তোমার এত বড় শরীরে যতটা কাজ করবে, একটা বাচ্চার এতটুকু শরীরে তার বিষক্রিয়া অনেক বেশি হবে। আমি তো নিউট্রালাইজ করছি বিষটাকে, আমি তো ওর শরীরটাকে নিউট্রালাইজ করছি না। কাজেই আমাকে যদি 10 ভায়াল দিতে হয়, ওই ছোট 3 বছরের বাচ্চাটাকেও 10 ভায়ালই দিতে হবে, ঠিক আছে? প্রেগনেন্ট ওমেনে কি করব? প্রেগনেন্ট ওমেনকেও এই একই ভাবে দেবো, আলাদা কিছু নয়। সেক্ষেত্রে তোমাকে এক্সট্রা কি করতে হবে? গাইনোকোলজিস্টকে একবার রেফার করতে হবে, যে এই আমি দিয়েছি, বাচ্চার কোনো ক্ষতি হতে পারে কিনা সেটা আপনি দেখুন, তার জন্য যা করার করতে হয় আপনি করুন। সেটা ডিপেন্ড করবে কোন ট্রাইমেস্টারে আছে, বাচ্চা কতটা ডেভেলপ করছে এগুলোর উপর, ঠিক আছে? সাধারণত কিছু করার দরকার হয় না। এবার চিলড্রেনদের যেটা আরেকটা কথা, যেটা বললাম, children also are given exactly the same dose of ASV as adults, as snakes inject the same amount of venom into the children and the adult. Liquid or reconstituted ASV is diluted in 5 to 10 ml per kg body weight of normal saline. এইটা বলার জন্য বলছিলাম।
ঠিক আছে, ওখানে আমরা 500 ml ডাইলিউট করেছি, এখানে আমরা কত করব না বাচ্চার ওয়েট অনুযায়ী 5 to 10 ml পার কেজি অফ বডি ওয়েট। যদি 15 কেজির বাচ্চা হয় আমি 10 ml মানে 150 ml এর মধ্যে ওটা ডাইলিউট করব। যদি খুব ছোট বাচ্চাও হয় আমি 200 ml এর বেশি ওটাকে কোনো করব না, তার মধ্যে রাখবো এবং সেটা ওই 1 ঘন্টা ধরেই দেবো ওকে আস্তে আস্তে। যদি আরেকটা হচ্ছে এএসভি ডোসেজ ইন ভিকটিমস রিকোয়ারিং লাইফ সেভিং সার্জারি। সাপে কামড়েছে তখন তুমি এএসভি দিচ্ছ, সেই সময় এমন কি লাইফ সেভিং সার্জারি হতে পারে? একটার কথা ইমিডিয়েটলি মাথায় আসবে, সেটা হচ্ছে যদি ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ হয়ে গিয়ে থাকে পেশেন্টের। হেমাটোটক্সিক বাই সিভিয়ার, প্রচুর বিষ ঢেলেছে, সারা শরীর থেকে রক্ত বেরোচ্ছে, ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ হয়ে গেছে, পেশেন্ট একেবারে গোয়িং অফ। সেক্ষেত্রে তোমাকে খুব তাড়াতাড়ি, একটা ভালো সেন্টারে আছো, তোমাকে তাড়াতাড়ি নিউরোসার্জনকে ডেকে তোমাকে একটা ডিকম্প্রেশন করাতেই হবে। সেক্ষেত্রে তুমি কি করবে? তোমাকে এএসভি দিয়ে ওটা শুরু করতে হবে। 1 ঘন্টার মধ্যে তুমি এএসভি দিলে, ততক্ষণে বাকি ওটি প্রিপারেশন হয়ে গেল, পেশেন্ট ওটিতে চলে গেছে, ডিপ চালালো, হ্যান চালানো, ত্যান চালানো, যা যা ওদের অনেক কিছু করতে হয় সেরকম করতে এএসভিটা দেওয়া হয়ে গেল, গো স্ট্রেট ফর দ্য লাইফ সেভিং সার্জারি। আচ্ছা, এবার এএসভি শুড বি 1 ঘন্টার মধ্যে, সেটা তো বললাম। ভলিউম ওভারলোডের জন্য তো ফ্লুইডের পরিমাণ আমরা বলে দিয়েছি। এবার একবার দেওয়ার পর 2 ঘন্টা পেশেন্টকে খুব ক্লোজলি মনিটর করতে হবে, কোনো ওর মানে সাইন সিমটমস কিছু হচ্ছে কিনা, ট্যাকিকার্ডিয়া হচ্ছে কিনা, বিপি ফল করছে কিনা, তার অন্য কোনো রেসপিরেটরি ডিফিকাল্টি হচ্ছে কিনা, বা ফ্ল্যাঙ্কে পেন হচ্ছে কিনা ইত্যাদি, এগুলো সমস্ত দেখতে 2 ঘন্টা অন্তত দেখতে হবে। ASV must never be given by the IM route because of poor bioavailability by this route. IV দিলে যত তাড়াতাড়ি ওটা ছড়াবে, IM দিয়ে সেটা তো হবেই না, উল্টে নেক্রোসিস হবে। Also do not inject the ASV locally, সেটা আগেই বলেছি। It is extremely painful, it is not effective and may increase intracompartmental pressure. Take all aseptic precautions before starting ASV to prevent any pyrogenic reaction. এইবার একটা অ্যাডিকুয়েট ডোজ অফ এভিএস তুমি দিয়ে দিয়েছো। নেক্সট রেসপন্স তুমি কি কি দেখতে পেতে পারো? স্পন্টেনিয়াস সিস্টেমিক ব্লিডিং such as gum bleeding usually stops within 15 to 30 minutes. ঠিক আছে? ব্লাড কোয়াগুলেবিলিটি সাধারণত 6 ঘন্টার মধ্যে নরমাল হয়ে যাবে। কি করে বুঝবে? ইউ রিপিট দ্য WBCT টেস্ট, 20 WBCT টেস্ট। এই জন্য নিয়ম হচ্ছে 6 ঘন্টা অন্তর অন্তর WBCT টেস্টটা রিপিট করতে হয়, যতক্ষণ না ওটা 20 মিনিটের নিচে নেমে আসছে। পোস্ট সাইন্যাপটিক নিউরোটক্সিক এনভেনমিং such as cobra may begin to improve as early as 30 minutes after AVS but can take several hours. কোবরার যে নিউরোটক্সিন তার দুদিকে এফেক্ট আছে, প্রিসাইন্যাপটিক এফেক্টও আছে, পোস্ট সাইন্যাপটিক এফেক্টও আছে। পোস্ট সাইন্যাপটিক এফেক্ট ইজ মোর প্রমিনেন্ট, কিন্তু সেটা বলছে 30 মিনিটের মধ্যেই রেসপন্ড করে যেতে পারে যদি অ্যাডিকুয়েট ডোজ আমি দিয়ে থাকি, হ্যাঁ, কিন্তু কয়েক ঘন্টাও লাগতে পারে। আর প্রিসাইন্যাপটিক নিউরোটক্সিক ইনফ্লামেশন অফ ক্রেট বাইট, যেটা ওই কালার সাপের কথা বললাম, ইউজুয়ালি টেকস আ কনসিডারেবল টাইম টু ইমপ্রুভ। ইন শক পেশেন্টস ব্লাড প্রেশার মে ইনক্রিজ আফটার 30 মিনিটস। তুমি শকের জন্য তাকে যা যা সাপোর্ট দেয় পেশেন্টকে দিয়ে যাচ্ছ, দরকার হলে আইনোট্রপিক সাপোর্ট দিচ্ছ, নরাইড দিচ্ছ বা ডোবুটামিন দিচ্ছ, কিছু দিচ্ছ, আস্তে আস্তে পেশেন্ট এভিএসটা পেয়ে গেলে এভিএস এর জন্য যে এটা হচ্ছে হাইপোটেনশনটা হচ্ছে ওটা 30 মিনিটের মধ্যে এসে যাবে। এইবার আমি রিপিট করব কখন? আমার কি 10টা দিয়েই হয়ে যাবে? নাও হতে পারে, অনেক সময় হয় না। আমি রিপিট করব কখন? In Viper bites, once the initial dose has been administered over 1 hour, no further AVS is given for 6 hours. If there is no active abdominal bleeding, repeat WBCT test after every 6 hours to determine if additional AVS is needed. তুমি একবার দিলে এই রকম ইমপ্রুভ যদি করে গেল তাহলে তো মিটেই গেল, তুমি ক্লিনিক্যালি বুঝতে পারছো পেশেন্ট ইমপ্রুভ করে যাচ্ছে। যদি সেরকম বুঝতে নাও পারো, মোটামুটি একই রকম আছে বা একটু ইমপ্রুভ করছে, সেরকম বেশি কিছু নয়, 6 ঘন্টা বাদে তুমি রিপিট করলে টেস্ট। যদি দেখো নর্মালাইজ করেনি, রিপিট 10 ডোজেস, 10 ভায়ালস। 10 ভায়ালস দিলে আবার 6 ঘন্টা বাদে দিলে
হলো না, ম্যাক্সিমাম 30 ভায়ালস অব্দি তুমি যেতে পারো, 30 ভায়ালের বেশি তুমি কখনো দেবে না। তারপরেও যদি পেশেন্ট রেসপন্ড না করে তাহলে তোমাকে ধরে নিতে হবে যে একে এভিএস দিয়ে আর কিছু লাভ নেই, তখন তোমাকে কমপ্লিকেশনসে ট্রিটমেন্ট করতে হবে। 30 ভায়ালে বেশি দেওয়ার কোনো লাভ নেই। আচ্ছা, কিছুটা সময় হাতে আছে, আমরা নিউরোটক্সিক বাইটটা নিয়ে একটু আলোচনা করে নিতে হবে। নিউরোটক্সিক বাইটের ক্ষেত্রে once the first dose of AVS has been administered and the neostigmine test given, the victim is closely monitored. neostigmine টেস্টটা কি? neostigmine টেস্টে হচ্ছে 1.5, এই ডোজগুলো মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট জেনে রাখো। এইগুলো এখন তো তোমার কাছে পিপিটি থাকবেই, ভবিষ্যতে যখন কাজ করবে তখন ইউজুয়ালি সবাই যেটা করে কেউ এসব মনে রাখার চেষ্টা করে না, এগুলো প্রিন্টেড জিনিস একদম ইমার্জেন্সি লাগিয়ে রাখা থাকে। তোমার যদি দরকার হয় গো স্ট্রেট দেখে নাও, কাজ করো, এগুলো মনে রাখার দরকার। খুব ইন্ট্রিগেন্ট ব্যাপার ব্যাপার, গন্ডগোল হলে পেশেন্টের ক্ষতিও হতে পারে, কাজে এগুলো মুখস্থ করে রাখার কোনো দরকার নেই। যারা রেগুলার কাজ করে তাদের এমনি মনে থাকে, যারা রেগুলার করে না দেয়ালে লাগানো থাকবে সব দেখে। তুমি বড় বড় হসপিটালে গেলেও দেখবে যে ইমার্জেন্সি দেওয়াল জুড়ে সমস্ত প্রোটোকল, ছোট ছোট ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের প্রোটোকল, একটা কি বলে স্নেক বাইটের প্রোটোকল, একটা স্করপিয়ন বাইটের প্রোটোকল, সমস্ত দেওয়ালে লাগানো থাকে। ঠিক আছে, কাজেই মনে রাখার মানে মুখস্থ করে রাখার কোনো দরকার নেই, যা জেনে রাখার চেষ্টা এবং জিনিসটার সঙ্গে সরবরাহ হওয়া। কি করা হবে? 1.5 মিলিগ্রাম নিওস্টিগমিন ইনজেকশন আর তার সাথে অ্যাট্রোপিন 0.6 মিলিগ্রাম। প্রথমে অ্যাট্রোপিনটা দিয়ে দেওয়া হয় 0.6 মিলিগ্রাম, যাতে নিওস্টিগমিনের এফেক্ট গুলো, বাজে এফেক্ট গুলো না হয়, আর তারপরে তুমি নিওস্টিগমিন 1.5 মিলিগ্রাম দিবে। এটার একটা অল্টারনেটিভ হচ্ছে মায়োপাইরোলেট। মায়োপাইরোলেটে কি থাকে? নিওস্টিগমিন আর গ্লাইকোপাইরোলেট। এইটা দিয়ে 1 ml IV ফর 10 কেজি অফ বডি ওয়েট। যদি পেশেন্ট 40 কেজির হয় তাহলে 4 ml হবে, যদি 45 কেজি হয় 4.5 ml হবে। এই সিম্পল। এইটা দিলে পেডিয়াট্রিক নিওস্টিগমিন ডোজটা দেওয়া আছে, এইটা প্রথমে দিয়ে তোমাকে দেখতে হবে যে ওর যে নিউরোটক্সিক যে ফিচার্স গুলো দেখতে পাচ্ছ তুমি, সেটা ইমপ্রুভ করছে। ঠিক আছে, অবজার্ভ দ্য পেশেন্ট ক্লোজলি ফর 1 hour টু ডিটারমিন ইফ দ্য নিওস্টিগমিন ইজ এফেক্টিভ। একবার দেওয়ার পর 1 ঘন্টা তুমি দেখবে। আফটার 30 মিনিটস এনি ইমপ্রুভমেন্ট শুড বি ভিজিবল বাই অ্যান ইমপ্রুভমেন্ট অফ টোসিস। টোসিসটা সবার আগে তুমি দেখতে পাবে। পেশেন্ট চোখ খুলে রাখতে পারছে। টোসিস আমরা কি করে বুঝবো? পেশেন্টকে বলো আমার দিকে সোজা তাকাও, আমার আঙুলের দিকে তাকিয়ে থাকো, পেশেন্ট তাকাবে, ধরে রাখতে পারবে, আস্তে আস্তে চোখ খুলে যাবে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ধরে রাখতে পারছে। যখন টোসিস ইমপ্রুভ করবে হয়তো তখন দেখবে যে 2 সেকেন্ডের বেশি চোখ ধরে, চোখের পাতা ধরে রাখতে পারছে আর ঢুলে পড়ছে, তখন হয়তো দেখবে না 5 সেকেন্ড পেশেন্ট ধরে রাখতে পারবে, তার মানে টোসিস ইমপ্রুভ করে গেছে। ঠিক আছে, positive response to AN trial মানে atropine neostigmine trial is measured as 50% or more recovery of the tosis in 1 hour. 1 ঘন্টার মধ্যে যদি 50% এর বেশি তোমার ক্লিনিক্যালি মনে হয় যে টোসিসটা ইমপ্রুভ করেছে, তাহলে তোমার atropine neostigmine কাজ হচ্ছে। ঠিক আছে, first sign of improvement is ability to open the eyes, that is tosis improves. If the response is positive, repeat dose of neostigmine 1.5 করে আর দেবো না আমি, 0.5 মিলিগ্রাম IM every 30 minutes for 5 doses। 0.5 করে 30 মিনিট অন্তর অন্তর 5টা ডোজ আমি দেবো, মানে টোটাল 6টা ডোজ। প্রথম ডোজটা 1.5, তারপর আধ ঘন্টা বাদে বাদে আবার 0.55 করে 5টা ডোজ। সাধারণত অ্যাট্রোপিন অবভিয়াসলি দিতেই হবে শুরুতে। এবার the following measures are useful objective methods to assess the response to AN trial। একটা তো টোসিস তো হলোই, আর কি সিঙ্গেল ব্রেথ কাউন্ট, পেশেন্ট এক নিঃশ্বাসে কতগুলো নাম্বার বলতে পারছে। প্রথমে যখন পেশেন্ট এসছে সে হয়তো 1 2 3 4 এর বেশি আর বলতে পারছে, 4 বলে হাঁপাতে শুরু করে দিচ্ছে। তুমি তারপরে যখন তোমার বলেছো সে হয়তো দেখলে 7 অবধি বলতে পারছে, বা এক নিঃশ্বাসে তুমি 10 অবধি বলে দিতে পারবে, তার মানে সে ব্রেথটা হোল্ড করতে পারছে, তার মানে তার ডিসপ্লেটা কমছে। আনকভার্ড এরিয়া অফ আইরিস মেজার্ড ইন মিলিমিটার। পেশেন্টকে সোজা চোখ খুলে রাখতে বললে তার চোখের মনি আর উপরের এর অংশের মধ্যে যে স্ক্লেরাটা আছে, স্ক্লেরাটা কতটা দেখতে পাচ্ছ তুমি? 1 মিলিমিটার দেখতে পাচ্ছ না 2 মিলিমিটার দেখতে পাচ্ছ নাকি আদৌ দেখতে পাচ্ছ? যদি একেবারেই দেখতে না পাও তার মানে চোখ ছোট হচ্ছে, যদি
1 মিলিমিটারও দেখতে পারো মনির এজটার সাথে প্যালপেব্রার এর মধ্যে, তার মানে সে খুলে রাখতে পারছে। ইন্টার ইনসিশন ডিসটেন্স মেজার্স বিটুইন দ্য আপার এন্ড লোয়ার ইনসিশন, মানে পেশেন্ট মুখটা কতক্ষণ খুলে রাখতে পারছে। লেংথ অফ টাইম আপওয়ার্ড গেজ ক্যান বি মেইনটেইন, সেটা তো প্রথমেই বললাম প্রসেসর জিনিসটা। আর কি এফিভিয়ান আর এফবিসি ইফ অ্যাভেলেবল, এটা দেখে তুমি ডিসপ্লেটা বুঝতে পারবে। এইগুলো হচ্ছে আদার অবজেক্টিভ মেথড, যেটা থেকে তুমি বুঝতে পারবে যে বাড়ছে না কমছে। স্টপ অ্যাট্রোপিন নিউস্টিপিন ডোসেজ সিডুলিফ যদি কমপ্লিট রিকভারি হয়ে যায় নিউরো প্যারালিসিস থেকে, অথবা যদি পেশেন্টের কমপ্লিট অ্যাট্রোপিনাইজেশন হয়ে গিয়ে থাকে, তাহলে তখন তোমাকে ওটা টার্মিনেট করতেই হবে। রেফারেল ক্রাইটেরিয়া কি কি? মোটামুটি পিএইচসি তে বসে তুমি যা যা করতে পারো এগুলো কিন্তু সবই বলা হয়ে গেল। এবার তুমি এখান থেকে সাব ডিভিশনাল হসপিটালে বা ডিস্ট্রিক্ট হসপিটালে বা টারশিয়ারি কেয়ার সেন্টারে কখন পাঠাবে। যদি নিউরোটক্সিক বাইট হয় সেক্ষেত্রে প্রোগ্রেসিভ নিউরো প্যারালাইসিস ওগুলোতে কমছে না, পেশেন্ট আস্তে আস্তে রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়ে যাচ্ছে, পেশেন্টের কোয়াড্রিপ্যালসিস ডেভেলপ করে যাচ্ছে, পেশেন্ট হ্যাজ টু বি পুট অন মেকানিক্যাল ভেন্টিলেশন। তোমাকে একদম দেরি না করে পাঠিয়ে দিতে হবে। পাঠানোর আগে কিন্তু ওকে অ্যাট্রোপিন নিউস্টিপিন আরেকবার দিয়ে পাঠাতে হবে, কারণ রাস্তায় আটকে যাবে কিনা তুমি জানো না, তোমাকে একটা ডোজ দিয়ে পাঠাতে হবে। নেক লিপ টেস্ট গুলো আছে, এগুলো না জানলেও চলবে অতটা। আচ্ছা, এরপরে হচ্ছে রেনাল ফেলিয়ার। রেনাল ফেলিয়ার সঙ্গে সঙ্গে ডেভেলপ করবে না, রেনাল ফেলিয়ার টেস্ট আস্তে আস্তে মোটামুটি মিনিমাম 24 আওয়ার সময় লাগবে। কি হবে? অ্যাকিউট কিডনি ইনজুরি, একেআই। একেআই এর ক্রাইটেরিয়া একদম স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। যখন তোমাদের পড়াবো রেনাল এগুলো থিওরি ক্লাসে যখন পড়াবো তখন ওগুলো ডিটেলে পড়া হবে, ওটা নিয়ে অতটা না জানলেও চলবে। মেনলি যে ব্যাপারটা হচ্ছে যে প্রথম 6 ঘন্টায় কতটা আউটপুট হলো, পরের 6 ঘন্টায় কতটা আউটপুট হলো, সেগুলো দেখে 1 নম্বর। আর দ্বিতীয়ত ক্রিয়েটিনিন যদি আগে কোনো বেসলাইন ভ্যালু থেকে থাকে, সাধারণত থাকে না কোনো পেশেন্টেরই, সেটা থেকে কত পার্সেন্ট বাড়লো না বাড়লো এগুলো দেখে একটা করা যায়, ডায়াগনোস করা যায়। সেক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে স্নেক বাইট ইনডিউসড রেনাল ফেলিয়ারের মজাটা হচ্ছে এটা তুমি যত আর্লি ট্রিটমেন্ট শুরু করবে তত প্রগনোসিস বেটার হয়। হ্যাঁ, আর্লি ইন্টারভেনশন উইথ আর্লি ইনিশিয়েশন অফ এএসবি, কন্ট্রোল অফ হাইপোটেনশন, কন্ট্রোল অফ কোয়াগুলোপ্যাথি, হেমোডায়ালিসিস, কন্ট্রোল অফ হাইপারক্যালিমিয়া, এই সবকটা জিনিস করতে হবে। যেহেতু প্রচুর মাসেল ব্রেকডাউন হয় সেহেতু পেশেন্টের হাইপারক্যালিমিয়া হয়। যদি পটাশিয়াম 7 বেশি চলে যায়, পেশেন্ট মে হ্যাভ কার্ডিয়াক অ্যাসিস্টল এন্ড ইনস্ট্যান্টলি ডাই। কাজে তোমাকে অতদূর যেতে দিতে হবে না, আগে করতে হবে এসভি তাড়াতাড়ি দিতে হবে, হাইপোটেনশনটাকে ঠিক করতে হবে, না হলে হাইপোটেনশনের জন্য প্রিরেনাল ফেলিয়ার হয়ে যেতে পারে, কন্ট্রোল অফ কোয়াগুলোপ্যাথি, কারণ না হলে কিডনির ভিতরে ইন্টারনাল হেমারেজ হয়, তার থেকে রেনাল ফেলিয়ার হতে পারে। সাধারণত একটা খুব গসলি বলে রাখি, স্নেক বাইট ইনডিউসড রেনাল ফেলিয়ার যেটা হয় মেইনলি দুটোটাই, আমাদের এখানে মেইনলি দুটো টাইপের সাপ থেকে হয়, রাসেলস ভাইপার এন্ড কমন ক্রেট। ঠিক আছে, আমার এমডি থিসিস ছিল রেনাল স্নেক বাইট ইনডিউসড রেনাল ফেলিয়ারের উপর। রাসেলস ভাইপার থেকে আমাদের এখানে চন্দ্রপুরের সাথে খুব কমনলি রেনাল ফেলিয়ার হয়। এইগুলো রিকভার করতে মিনিমাম 3 উইক সময় লাগে। প্রথমে যখন পেশেন্ট তোমার কাছে এলো, পেশেন্টের কমপ্লিট অ্যানিউরিয়া হয়ে গেল, একদমই পেচ্ছাপ হচ্ছে না, অথবা হয়তো 200, 250, 300 পেচ্ছাপ হচ্ছে সারাদিন। এই যে এটাকে হচ্ছে অলিগুরিক ফেজ বা অ্যানিউরিক ফেজ। অ্যানিউরিক ফেজটা থাকে 7 to 10 days ইউজুয়ালি, বাট ইট মে গো আপ টু 1.5 months, রেয়ারলি। আমি কোনোদিন 1.5 months যেতে দেখিনি, আমি ম্যাক্সিমাম 10-12 দিন দেখেছি, তার বেশি দেখিনি কোনো। এরপরে পেশেন্ট উইল গো ইনটু ডায়ুরেটিক ফেজ। ডায়ুরেটিক ফেজ মানে কি, পেশেন্টের ইউরিন বাড়তে শুরু করবে, বাড়তে 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 আকাশ ছুঁয়ে ফেলবে, 6 লিটার 7 লিটার পেচ্ছাপ হচ্ছে সারাদিনে। এই ডায়ুরেটিক ফেজটা চলতে পারে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ অবধি, তারপরেও ওটা আবার কমে আসবে, ইট উইল কাম ডাউন। ওটাকে বলা হয় ফেজ অফ রেস্টিটিউশন, এসে নর্মাল স্টেজে চলে আসবে। এই পুরো ব্যাপারটা হতে মিনিমাম 3 উইক সময় লাগে। প্রথম সপ্তাহ অ্যানিউরিয়া, সেকেন্ড সপ্তাহটা ডায়ুরেসিস, থার্ড উইকে আস্তে আস্তে আবার নর্মালি চলে যাবে। কাজে একটা পেশেন্ট যখন এটা নিয়ে আসছে তখন তাকে 3 সপ্তাহ টাইম মিনিমাম দিতেই হবে। যখন হসপিটালে হবে, হসপিটালে তোমাকে 3 সপ্তাহ রাখতেই হচ্ছে। প্রবলেমটা হয়ে যায় প্রাইভেটে, কারণ বেশিরভাগ পেশেন্ট নার্সিংহোমে ট্রিটমেন্ট হয়, সেখানে যেটা খরচ হয় সেই খরচটা পেশেন্ট বাড়ি টানতে পারে না। তখন একটু যেই ইউরিন ফিউরিন হতে শুরু করে তখনই পেশেন্ট না বাড়ি নিয়ে যাওয়া, পারছি না, অমুক হচ্ছে তমুক হচ্ছে ইত্যাদি করতে শুরু করে, অ্যান্ড দ্য রেজাল্ট ইজ ডিজাস্টারাস। কি হয়,
আমি যখন প্রথম প্রফেশনাল লাইফ শুরু করেছি 10 দিন 12 দিনের মাথায় পেশেন্ট পার্টি খুব কান্নাকাটি করতে শুরু, না ছেড়ে দিন, অমুক তমুক হ্যান করে ভয়ে দয়া পরামর্শ হয়ে ডিসচার্জ রিকোয়েস্ট বলে ছেড়ে দিয়েছি। না হলে পেশেন্ট পার্টি নিজেই রিসপন্ড দিয়ে ছাড়িয়ে নিয়ে চলে গেছে। কি হচ্ছে, পেশেন্টের যদি 5 লিটার কি 6 লিটার ইউরিন হয়, ধরো 6 লিটার ইউরিন হয়, খুব কমনলি হয়, শুনতে অবাক লাগছে, 6 লিটার 7 লিটার হামেশা ইচ্ছা করে ডায়াবেটিক নেবে। তোমাকে ফ্লুইড ইনটেকটা কত করাতে হবে? প্লাস 600 মিনিমাম ইনসেন্সিবল লস দিলে, মানে একটা লোকের যদি 6 লিটার পেচ্ছাপ হয়, তোমাকে মিনিমাম 6.5 লিটার জল খাওয়াতে হবে। ইজ ইট পসিবল? কখনোই পারবে না। পেশেন্ট খুব তেরে ফুড়েও, এমনিতেই অ্যানোরেক্সিয়া থাকে, খুব তেরে ফুড়েও 4 লিটারের বেশি খাবে না, কিছুতেই খেতে পারবে না। পরপর 2 দিন 3 দিন যদি তার 2.5 লিটার কি 3 লিটার করে শর্টফল হতে থাকে, পেশেন্ট উইল ডাই অফ হার্ট ফেলিয়ার। আমি হতে দেখেছি। পেশেন্ট বাড়ি চলে গেছে ওরকম করে অশান্তি করে, 3 দিন 4 দিন বাদে হ্যাঁ হ্যাঁ করতে করতে এসছে, এন্ড পেশেন্ট কুড নট বি সেভড। কাজেই পেশেন্টকে কান কামড়ে বোঝাতে হবে যে না হলে এই হতে পারে, তাও যদি চলে যায় কিছুতে, তাহলে বলতে হবে তাকে এই এতটুকু তুমি খাওয়াতেই হবে এই বুঝিয়ে। তাও যদি না করা যায়, ওকে একটা হেলথ সেন্টার, ওকে একটা হসপিটালে রেফার করো, যে ভাই হসপিটালে গিয়ে অন্তত চিকিৎসা করো, বাড়ি গেলে না হলে মরে যাবে। তাও যদি না যায়, তোমার কিছু করার নেই, তুমি লিখে এই সব বোঝানো হয়েছিল, তারপর চলে গেছে, আমার আর কিছু করার নেই বলে তুমি যাও, এছাড়াও। এবার বাড়ি চলে গেছে পেশেন্ট, ধরো 3 সপ্তাহের মাথায়, ছোট্ট আর দুটো কথা বলে ছেড়ে দিই। এরপরে তোমার হাতে থাকে দুটো কাজ। 1 নম্বর হচ্ছে লোকাল প্রবলেম, যেটা ম্যাক্সিমাম হয় পেশেন্টের পায়ে, ম্যাক্সিমাম বাইট তো পায়ে হয়, পায়ের পাতাতে এত বড় একটা ঘা, একদম টেন্ডন ফেন্ডন বেরিয়ে গেছে, বোন বেরিয়ে যায় এমন পর্যন্ত, এমন যে সমস্ত পায়ের ডরসামের সমস্ত মাসল স্লাফ আউট করে বেরিয়ে চলে গেছে, এত বড় বড় ঘর। আমি বহু পেশেন্টে দেখেছি হাড় বেরিয়ে যায়। পেশেন্ট যদি থাকে, ভদ্রসভ্য পেশেন্ট থাকলেও পরে প্লাস্টিক সার্জারি দিয়ে পাঠানো হলো, প্লাস্টিক সার্জারি হলো, ইত্যাদি হলো, পেশেন্ট কোনো রকমের হয় ঠিক হয়ে গেল। না হলে যদি অতটা বেশি না হয়ে থাকে, তোমাকে রেগুলার ড্রেসিং করে যেতে হবে, রেগুলার ড্রেসিং করে 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 পা সারিয়ে তবে ছাড়তে হবে। আর না হলে বাড়িতে যদি সেরকম বুঝদার লোক কেউ থাকে, তাকে ভালো করে ড্রেসিং করা শেখাতে হবে, ভাই এইভাবে করবে, এই ওয়াশ করবে, এই ওষুধ লাগাবে, এই একদম বুঝিয়ে শুনি, যাতে বাড়িতে এসে ঠিকঠাক কেয়ারটা পায়। না হলে কিন্তু ওই পাটা কাজের বার হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক তুমি কি দেবে প্রথম থেকেই? একে একটা কোয়ামক্সিক্ল্যাব দিতে হবে। আগে অ্যাম্পিসিলিন দেওয়া হতো, এখন তো অ্যাম্পিসিলিন অতটা ব্যবহার হয় না, কোয়ামক্সিক্ল্যাব একটা দিতে হবে। তোমাকে একটা মেট্রোনিডাজল অবশ্যই দিতে হবে ফর অ্যানারোবিক ইনফেকশন। ঠিক আছে, এর সাথে তুমি একটা 3rd জেনারেশন সেফালোস্পোরিন দিতে পারো, সেফট্রাক্সন দিতে পারো বা সেফোটাক্সিন দিতে পারো, হোয়াটএভার। এটা দিয়ে দেওয়া। এবং লোকালি কি লাগাবে, তুমি একটা বিটাডিন লাগাতে পারো, বা আমাদের মেট্রোনিডাজলেরও লোকাল অয়েন্টমেন্ট পাওয়া যায়, সেটা লাগাতে পারো। এটা হচ্ছে উন্ডের কেয়ার, এটা দেখে ছাড়তে হবে 1 নম্বর। আর একটা কথা ভুলে গেলে চলবে না, যদি পেশেন্টের একেআই হয়ে থাকে, তাকে অবশ্যই, ধরো বাড়ি ছেড়েছো, সব ট্রিটমেন্ট করে পেশেন্ট একদম সুস্থ হয়ে গেছে, ইউরিন ভালো হচ্ছে, অন্য কিছু নেই, পেছাবে জ্বালা করছে না, কোনো হেমাচুরিয়া নেই, কিছু নেই, তাকে অবশ্যই কান কামড়ে বলে দিতে হবে যে 3 মাসের মাথায় সে যেন অবশ্যই একটা ইউএসজি কেউডি করায়। কারণ কতটা সিকুয়েলা তার কিডনিতে রয়ে গেল, আদৌ রয়ে গেল কিনা, দ্যাট উইল বি এভিডেন্ট আফটার 3 মান্থস। 3 মান্থস বাদে তুমি কি দেখে বুঝবে কিডনির সাইজ কি আছে? নর্মাল সাইজ 10 to 11 সেন্টিমিটার হচ্ছে লংগিটিউডিনাল অ্যাক্সিসে একটা অ্যাডাল্ট কিডনি সাইজ ইন্ডিয়ানদের। এবার সেটা যদি লেস দেন 9 সেন্টিমিটার হয়ে যায়, ইট হ্যাজ বিকাম আ গ্র্যানুলার কন্ট্রাক্টেড কিডনি। তার মানে ভিতরে ফাইব্রোসিস হয়েছে, তার মানে দেয়ার হ্যাজ বিন পার্মানেন্ট কিডনি ড্যামেজ। 2 নম্বর কি, কর্টিক্যাল ইকোজেনিসিটি কেমন আছে? কর্টিক্যাল ইকোজেনিসিটি যদি রেজড হয়, দ্যাট সাজেস্ট সিকেডি। আরেকটা কি, কর্টিকোমেডালারি ডিফারেন্সিয়েশন। ইউএসজিতে আলট্রাসোনিক যে রিফ্লেকশন আসছে, কর্টেক্স থেকে একরকম রিফ্লেকশন আসবে, মেডুলা থেকে একদম একরকম রিফ্লেকশন আসবে, দুটোর মধ্যে একটা ডিফারেন্সিয়েশন আছে, দ্যাট ইজ টেকনিক্যাল, তুমি আমি বুঝবো না, সোনোলজিস্ট বুঝতে পারবে। সেই ডিফারেন্সিয়েশনটা যদি নষ্ট হয়ে যায়, তার মানে আলাদা করে কর্টেক্স আর মেডালা নেই, পুরোটাই ফাইব্রোসিস হয়ে গেছে। সো দিস 3 থিংস উইল সাজেস্ট যে ও একেআই থেকে সিকেডিতে চলে গেছে। ঠিক আছে, ক্রিয়েটিনিন একটু বেশি এরকম হতে পারে, খুব ভালো ম্যানেজমেন্ট হয়নি, হসপিটালে ছিল, যতটা কেয়ার দেওয়া উচিত পায়নি, বা এমন একটা প্রাইভেট সেটআপে গেছে যারা অতটা ভালো এইগুলো জানে না, ঠিকঠাক করতে পারেনি,
যার ফলে পেশেন্টের ইউরিন আউটপুট মোটামুটি হচ্ছে, সেরকম অসুস্থতার কিছু নেই, কিন্তু ক্রিয়েটিনিনটা 2.3 কি 2.7 কি 1.9 এরকম একটা বর্ডার লাইন হয়ে আছে। এই সমস্ত ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমাকে একটা রেগুলার ইন্টারভালে তার ক্রিয়েটিন ক্লিয়ারেন্স রেটটাকে ক্যালকুলেট করে রাখতে হবে, যে সে স্টেজ কোন স্টেজে আছে। ক্রনিক কিডনি ডিজিজের 5টা স্টেজ আছে, তোমাদের কি বললাম তোমাদের ক্লাস 5টা স্টেজ আছে। তুমি 3rd স্টেজ অবধি ইট ক্যান বি রিভার্সড উইথ অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট। 4th স্টেজে চলে গেলে ওটা আর কি রিভার্স করা যায় না, পেশেন্ট আস্তে আস্তে কিডনি খারাপ হয়ে যায়। কোন স্টেজ আছে সেটা দেখে তোমাকে তার ফলো আপ করে দিতে হবে। আর যদি 3 মাস বাদে দেখো না এভরিথিং ইজ নর্মাল, খুব ভালো কথা, পেশেন্ট সেরে যাবে। যদি ঠিকঠাক ট্রিটমেন্ট হয় 90% অফ দ্য একিআই precipitated by ভাইপার বাইট রিকভার ফুললি। ঠিক আছে। আর একটা ছোট্ট কথা এর মধ্যে ছিল না, বলা হলো না, সেটা হচ্ছে যেগুলো হেমাটোটক্সিক বাইট তাদের আমরা কি করব, তাদের এফএফপি দেব। আমরা WBCT টেস্ট করব, এফএফপি দেব, আবার 6 ঘন্টা বাদে আবার টেস্ট করব, দরকার হলে আবার এফএফপি দেব, এরকম ভাবে মনিটর করব। ইউজুয়ালি 48 আওয়ার্স এর মধ্যে পেশেন্ট as simple as that। মোটামুটি এটাই আছে, আমি পরে পাঠিয়ে দিচ্ছি। এর পরে 84 পেজেস আছে, তাহলে প্রথম দিকে তো দেখলো অনেকগুলোই ফালতু পাতা, ওগুলো বাদ। আর ওই পরের দিকে যেটা পয়জনিং এর উপর পেজ আছে ওগুলো তোমাদের এখন দরকার নেই। প্রপার পয়জনিং এর জায়গাটা, স্নেক বাইটের জায়গাটা বোধহয় 30 কি 32 পেজের মতো আছে। এটা 2-3 বার ভালো করে পড়লে দেখবেন যে পুরোটাই খুব সিম্পলি লেখা আছে, একদম হেলথ ওয়ার্কারদের জন্য বানানো, কাজে ডাক্তারদের বুঝতে কোনো অসুবিধাই হওয়ার কথা।